তুই না আমার আব্বা? শিমুল আর কিছু না বলে দ্রুত পা ফেলে বিকট শব্দ করে দরজা বন্ধ করে দেয়। পোল্টিবাজ বাপ সব জায়গাতে গুটি জিতে নিতে চায়। স্বার্থপর লোক। খুব ভোরে চেঁচামেচির শব্দে পুষ্পর ঘুম ভেঙে যায়। বিছানা ছেড়ে হুড়মুড় করে উঠে দাঁড়ায়। বাইরে গিয়ে বুঝতে পারে পাশের বাড়িতে আগুন লেগেছে। মিজান শেখ আর রোকসানা সেখানেই। পুষ্প কি ভেবে আবার ঘরে আসে। রোকসানার বালিশের কাছেই মোবাইলটা পড়ে রয়েছে। পুষ্প দ্রুত হাতে শিমুলের নাম্বার ডায়াল করে। শিমুল কেটে দেয়। সেকেন্ড পরেই মোবাইলটা তার স্বরে চেঁচিয়ে ওঠে। পুষ্প রিসিভ করে। হ্যালো। পুষ্পর গলা শুনতে পেয়ে শিমুল চোখ বন্ধ করে ফেলে। পুষ্প বাচ্চাদের মতন করে কাঁদে। এই তুমি কথা বলো না কেন? পুষ্প এই প্রথম শিমুলকে তুমি করে বলেছে। শিমুলের খুশি হওয়ার কথা ছিল, অথচ কান্না পাচ্ছে। দীপ্তিময় চোখজোড়া লাল লাল হয়ে পানি জমেছে। লঘু গলায় বলে, ভালো আছিস জান? শিমুলের আদরের কথায় কষ্টরা বুক চেপে ধরে। পুষ্প ফুপিয়ে ফুপিয়ে বলে, একটুও ভালো নেই। শিমুলের ঠোঁট কাঁপে। এই মেয়েটাকে সে একটুও শান্তি দিতে পারছে না। আবার আজকে কিনা অন্য মেয়ে তারই বাড়িতে বউ হওয়ার জন্য চলে আসছে। শিমুলের বুকটা ব্যথা করে নিঃশ্বাস আটকে বলে, খুব ভালোবাসি আমার ফুলকে। পুষ্প ডুকরে কেঁদে ওঠে। এই দুনিয়ার বেড়াজাল তার আর সহ্য হয় না। ভালোবাসা এত কষ্ট কেন শিমুল? আমি সইতে পারছি না, মরে যাব। খুব গোপনে শিমুলের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। পুষ্পর কান্না বুকে ছুরির মতন বসে যাচ্ছে। পুষ্পর কথা শুনে বলে, আমাকে সাথে নিয়েই মরিস পুষ্প, খবরদার একা মরতে যাবি না। পুষ্প বলে, আমাকে বিয়ে করবা তো? শিমুল বলে, করবো তো। শিমুলের ফুল ছাড়া শিমুল গাছের দাম নেই যে। আম্মা এত মারে, আমি সহ্য করতে পারছি না। আমাকে তোমার কাছে নিয়ে যাও না। শিমুল চোখ বন্ধ করে তার ফুলের নিষ্পাপ কথাগুলো শোনে। খুব শীঘ্রই আমার কাছে নিয়ে আসবো। পুষ্প বলে, অশান্তি লাগে। আমারও। তোমার বাড়িতে জানিয়েছো? শিমুল দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে। পুষ্পকে কেউ মেনে নেয়নি, অথচ আজকে অন্য মেয়ে তার বাড়িতে আসবে। এটা যদি পুষ্প শুনতে পায়, ছোট্ট মেয়েটা এই এত এত বিরহ নিতে পারবে না। জানিয়েছি। পুষ্প খুব আদরে গলায় বলে, শোনো, আমি কিন্তু তোমাকে ছাড়া মরে যাব, মনে রেখো। শিমুলের চোখ দিয়ে পানি পড়ে। বেশি কথা বলতে পারে না, ছোট্ট করে বলে, রাখবো। রাখি, আম্মা চলে আসবে। শিমুল হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মোছে। আচ্ছা। ফোনটা কাটার পরে শিমুলের ইচ্ছা করছে গড়াগড়ি দিয়ে কাঁদতে, কিন্তু পারে না। তার পুষ্প তার কাছে আসতে চাইছে, কিন্তু পুষ্পর বদলে আসছে আর একজন। গতকাল শওকত হাওলাদারের মুখে শিমুলের আহত হওয়ার খবর শুনে এমপি ইউসুফ আবদুল্লাহ আসতে চায়। জানে শিমুলের অসুস্থ অবস্থায় দেখা উচিত, তাই তিনি আসবেন। উনি নিজেই আসতে চাইছে না, করে কিভাবে? শওকত হাওলাদার বললেন, ভাইজান অবশ্যই আসবেন, সাথে আপনার পরিবারের সবাইকে নিয়ে আসলে আরো খুশি হব। ইসুফ সাহেব মাথা নেড়ে জানায় আসবে। শওকত হাওলাদার বাড়িতে এসে আয়োজনের ব্যবস্থা করে, কোনো কিছুতেই যেন কমতি না পড়ে। এই সুযোগ যদি কাজে লাগানো যায় তাহলে তার কপাল খুলে যাবে। কিন্তু শিমুল গদ্দপটা বুঝলো না। কই এমপির বাড়ি আর কই মিজানের বাড়ি, ভাবলেই তার গা খিটখিট করে ওঠে। ছেলের রুচি যে এত নিচে যাবে তা তো ধারণা ছিল না। মুজিব হাওলাদার বললেন, কোনোভাবেই ওই হোটেলওয়ালার মাইয়াই বাড়িতে আনা যাবে না। শওকত বলল, কিন্তু আপনার নাতির ঘাড় কিন্তু তেরা। তেরাই ঘাট সোজা করে নিবি। শওকত হাওলাদার মাথা নাড়ে। দুপুরের দিকে এমপি সাহেব তার পরিবার নিয়ে আসে। ওনার মূল উদ্দেশ্য ছিল শিমুলের সাথে ওনার ভাগ্নির দেখা করানো। ওনারা এসে হাওলাদার বাড়ির ড্রয়িং রুমে বসে, কিন্তু শিমুলকে কোথাও দেখা পায় না। ইউসুফ সাহেবের ভাগ্নি অন্তরা এদিক ওদিক চোখ ঘুরিয়ে তার মামার বর্ণনা অনুযায়ী ছেলেটাকে খোঁজে, কিন্তু চোখে পড়ে না। শওকত হাওলাদার কয়েকবার তার আব্বার দিকে তাকিয়ে ইশারা করে শিমুলকে নিয়ে আসার জন্য। মুজিব হাওলাদার উঠে শিমুলের রুমের দিকে যায়। শিমুল গাড়ির শব্দ, মানুষের কথাবার্তার শব্দ সবই শুনতে পায়। শওকত সাহেব বলেছিল ওনারা আসলে দরজায় গিয়ে এগিয়ে আনতে, কিন্তু শিমুল ইচ্ছা করে যায়নি। এই বাড়িতে আগুন লাগিয়ে দিতে ইচ্ছা করছে। তাকে কিনা অন্য মেয়ে দেখতে এসেছে। এর চেয়ে বিষাক্ত অনুভূতি তার কিছুই হতে পারে না। ক্ষমতার লোভে তার বাপ দাদা তাদের ইচ্ছা চাপিয়ে দিতে একটুও কৃপণতা করছে না। শিমুল কখনোই এই বিয়ে করবে না। তার যে প্রিয় ফুল আছে, যে ফুলটা শিমুলের একান্ত প্রিয় ফুল। আচ্ছা, পুষ্প যদি এসব জানতে পারে তাহলে কি শিমুলকে ভুল বুঝবে? শিমুল ভাবতে পারে না, দুই হাতে মাথার চুল টেনে ধরে। মুজিব হাওলাদার দরজা ঠেলে ভেতরে আসে। শিমুল, ওনারা এসে পড়ছে, দেখা করবি, চল। দাদার কথা শুনে শিমুল ভ্রু কুচকে বলল,
মুজিব হাওলাদার মুখে অন্ধকার করে বলল, তুই বিয়ে করবি না বললে তো হবে না। আলাদিনের দৈত্য চেরাগ দিয়ে এসেছে, তাকে কি ফিরিয়ে দেওয়া যাবে? ওনার কথা শুনে শিমুল বলে, তোরা এত লোভী। পুষ্প ছাড়া আমি কাউকে বিয়ে করব না। মুজিব হাওলাদার বলল, জলদি আয়, তা না হলে কি হবে বুঝতেও পারবে না। এটা বলে উনি চলে যায়। শিমুল যায় না, নাকের পাটাতন ফুলে ফুলে রাগ বাড়ছে। মনে হচ্ছে তার আব্বার সাথে তার দাবা খেলতেই হবে। সুন্দর করে বলল, কথার দাম দিল না। এবার একটু খারাপ হোক, বেয়াদবের তকমা গায়ে লাগাক, তারপরও পুষ্পকে তার চাই চাই। কিছুক্ষণ পর ফুলি আসে। ভাইজান আপনারে ডাকে, আইয়েন। ফুলির হাসি খুশি মুখ চুপসে গেছে। শিমুল বলল, এতক্ষণ লাফালি, এখন মুখ এমনি রাখছিস কেন? ভাইজান হ্যাঁ চাকাতা কই, মাইয়াটা সুন্দরী কিন্তু লাজ শরম নাই, গেলেই বুঝবেন। ছি ছি ছি। অজানা মেয়ের বদনাম শুনতে শিমুলের ভালো লাগে। সে বলে, আচ্ছা যা। শিমুল ড্রয়িং রুমে গিয়ে সবার সাথে পরিচিত হয়। মুখ অন্ধকার রেখে যেন বুঝিয়ে দিচ্ছে তার অমতের কথা। অন্তরা শিমুলকে দেখে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। তার মামার বর্ণনার থেকেও সুন্দর। সবার সামনে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। শিমুল এই মেয়ের বেহাপনা দেখে রাগে ঠোঁট দুটো চেপে ধরে। তাকে এমন করে দেখবে শুধু পুষ্প, অন্য কেউ দেখলে তার জ্বলে যায়, সহ্য হয় না। মেয়েটা উগ্র কাপড় চোপড় পরে এসেছে, আর এই জন্যই ফুলি ছিছি বলছিল। ইসুফ সাহেবের সাথে শিমুল এটা সেটা বলে। কিছুক্ষণ পর বলা হয় দুজনকে একান্তে কথা বলার জন্য। শিমুল দাঁতে দাঁত চেপে তার মায়ের দিকে তাকায়। রাবিয়ার খুব অসহায় লাগছে। মেয়েটাকে তার মোটেও পছন্দ হয়নি। তার উপর ছেলে পুষ্পকে ভালোবাসে, কিন্তু স্বামী শ্বশুরের উপরে কথা বলার কোনো সাহস নেই। অনিচ্ছা থাকা সত্ত্বেও শিমুল উঠে দাঁড়ায়। এই মেয়েকে যদি পুষ্পের কথা বলে বোঝানো যায়। শিমুলের সবচেয়ে পছন্দের জায়গা হলো তাদের বাড়ির ছাদ, কিন্তু অন্তরাকে নিয়ে সে মোটেই ছাদে গেল না, বাইরে বাগানে গেল। পছন্দের জায়গা পছন্দের মানুষ নিয়ে যেতে হয়। শিমুল বাগানে দাঁড়িয়ে আছে, কি বলবে কোনো কথা খুঁজে পাচ্ছে না। তার শুধু মনে হচ্ছে পুষ্পকে যদি দেখে বা শোনে তাহলে মরে যাবে। অন্তরাই বলে, শিমুল মাথা তুলে তাকায়। মুহূর্তেই চল শক্ত হয়ে যায়। এই মেয়ে তো ভারী নির্লজ্জ। শিমুল পুষ্পের কথা বলবে, তখনই মুজিব হাওলাদার এসে উপস্থিত হয়। উনি জানতেন শিমুল পুষ্পের কথা বলবে, তাই তো এসেছেন। কি কথা বলো তোমরা? আমি শুনলে সমস্যা হবে? অন্তরা হেসে বলে। শিমুল বুড়ার ভীমরতি দেখে মনে মনে গালি দিয়ে জাত উদ্ধার করে নেয়। মাথা নেড়ে বলল, তোমরা কথা বলো, আমি আসছি। খ্যাপা সিংহের মতন দ্রুত পায়ে হেঁটে বাড়ির ভিতরে ঢুকে যায়। পুষ্প ছাড়া দুনিয়ার আর কোনো কিছু ভালো লাগছে না। আজকে রাতে এর বিহিত করতে না পারলে পুষ্পকে নিয়ে যেখানে ইচ্ছা চলে যাবে। যারা সমাজকে গুরুত্ব দিয়ে তার ইচ্ছার কথা ভাবে না, তাদের মান সম্মানের দিকে তাকিয়ে আর কোনো লাভ নেই। থাকুক তারা তাদের সমাজ নিয়ে। অন্তরা শিমুলের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ছেলেটা রেগে আছে নাকি? রাখলেও এত ভালো লাগে। মুজিব হাওলাদার অন্তরার মনের ভাব বুঝে হাসে। মাস্টার টোপ গিললেই হয়। সারা এলাকায় ছড়িয়ে পড়েছে এমপির ভাগিনীর সাথে চেয়ারম্যানের ছেলে শিমুলের বিয়ে। রোকসানার পাশের বাড়ির ভাবির থেকে শুনলেন। তারপর পুষ্পর রুমের দিকে এগিয়ে গেলেন। তার চিন্তা ঠিক হলো, শিমুল কখনোই এই বাড়িতে বিয়ে করতে আসবে না। পুষ্প আজকাল বেশিরভাগ সময় শুয়ে থাকে। সে তার মাকে দেখে উঠে বসে। রোকসানা পাশে বসে। তোকে বলেছিলাম পুষ্প, আমরা গরিব, বড় লোকের চোখে যেতে পারি কিন্তু মনে না। মায়ের কথা বুঝতে না পেরে পুষ্প তাকিয়ে থাকে। রোকসানা আবার বলে, তারা ব্যবহার করে ফেলে দিতে জানে। পুষ্প, তোর আর শিমুলের মাঝে কিছু হয়েছে? আম্মা না ভালো, আমারে সত্যি করে বল। মায়ের কথার ইঙ্গিত বুঝতে পুষ্পর কষ্ট হয় না। তাকে নিয়ে তার আম্মার চিন্তাধারা কত নিচে নেমে গেছে এটা ভেবেই খারাপ লাগে। শিমুল চাইলে কবে এসব হতে পারত। গভীর রাতে যখন হিজল গাছের নিচে দেখা করত, তখন শিমুল চাইলেই পুষ্পকে একান্ত নিজের করে নিতে পারত। কিন্তু শিমুল যে ভিন্ন। আগে পুষ্পের ইচ্ছার গুরুত্ব দেয়, পুষ্প এগিয়ে গেলেই শিমুল সঙ্গ দেয়। তাদের মধ্যে কোনো নোংরামি নেই। মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মা, আমি আর শিমুল এত খারাপ না। প্রেম করলেই মানুষ খারাপ হয়ে যায় না। পুষ্পর বিশ্বাস দেখে রোকসানার খারাপ লাগে। শিমুলের বিয়ের কথা শুনলে মেয়েটা কিভাবে নেবে। আমি জানতাম শিমুল তোকে বিয়ে করবে না। পুষ্প শান্ত গলায় জোর দিয়ে বলল, বিয়ে করবে আম্মা, আমি জানি। শিমুল আমাকে কথা দিয়েছে। আজকে শিমুলের বাড়িতে তার হবু স্ত্রী এসেছে, সারা গ্রামে হইচই পড়ে আছে। পুষ্প কপাল কুঁচকে তার আম্মাকে দেখে। পাগলের মতন কি বলে? শিমুল কি তাকে ছাড়া অন্য কোথাও বিয়ে করবে? সেটা কি সম্ভব? নাকি শিমুলের দিক থেকে তাকে ফেরানোর জন্যই তার আম্মা মিথ্যা বলছে? মাথা নেড়ে বলল, আমি বিশ্বাস করি না, তুমি মিথ্যে বলছো। রোকসানা তাচ্ছিল্যর হাসি দেয়। এমপির ভাগ্নির সাথে বিয়ে ঠিক হয়েছে। এত বড় লোক ছেড়ে আমাদের মতো গরিবের ঘরে আসবে?
পুষ্পর ডাগর ডাগর চোখে পানি জবে। তার মায়ের মুখের দিকে মনে হচ্ছে মিথ্যা বলছে। চোখ ঘুরিয়ে ওড়নার কোনা দিয়ে চোখ মুছে রোকসানা বলে, সারা এলাকার মানুষ জানে, আর তুই কিনা এই বেঈমানের জন্য আমাদের কষ্ট দিলি। পুষ্পের বুকটা দুমড়ে মুচড়ে যায়। তার শিমুল এমন কাজ করবে কেন? গলার স্বর কেঁপে যায়। তার আম্মাকে বলে, তোমার ফোনটা একটু দাও, শিলাকে একটা ফোন দিব। রোকসানা সঠিক খবর জেনেই পুষ্পকে বলেছে, তাই তিনি ভাবলেন শিলাকে ফোন দিলে কি আসে যায়, বিয়ে তো ঠিকই। ফোনটা পুষ্পকে দিলে পুষ্প ফোন হাতে উঠানে চলে যায়। রোকসানা জানে পুষ্প আর কাঁদবে। পুষ্প শিলাকে ফোন দেয়। শিলা পুষ্পর ফোন ধরে। পুষ্প উত্তেজিত গলায় বলে, শিলা শিমুলের নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। শিলা চুপ করে থাকে। কিভাবে বলবে? শিলা চুপ থাকা দেখে পুষ্পর বুকে ভয় নেড়ে ওঠে। মনে মনে আল্লাহর কাছে বলতে থাকে সব যেন মিথ্যা হয়। শিলা বলে, আমি জানি না। পুষ্পর বিশ্বাস হয় না। তিয়াস শিমুলের কাছের বন্ধু, সবার আগে তিয়াসের জানার কথা। শিলার প্রথমে নিশ্চুপতা, এরপরে হঠাৎ করে বলা কথার মানে ধরতে পেরে পুষ্প ঝরঝর করে কেঁদে দেয়। সত্যি শিলা? হ্যাঁ, আমিও প্রথমে বিশ্বাস করতে পারিনি। পুষ্প জোরে শ্বাস ফেলে পিছনে ফিরে দেখে কেউ আছে কিনা, তারপর বলল, ওনাকে ফোন দিয়ে বলবি রাত 12টায় হিজল গাছের নিচে আসতে, আমি থাকবো। বলবি এটা পুষ্পর লাস্ট আবদার। পুষ্প ফোন কেটে দেয়। চুপচাপ ঘরে গিয়ে শুয়ে পড়ে। রোকসানা আর মেয়ের কাছে যায় না, থাকুক একলা, বুঝে নিক কিসে ভালো কিসে মন্দ। পুষ্পর বুকটা বোবা কান্নায় ভেঙে যাচ্ছে। এত কষ্ট হচ্ছে, সে এখনো বিশ্বাস করতে পারছে না শিমুল তাকে ছেড়ে অন্য কাউকে বউ বানাবে। শিমুল কি সব ভুলে গেছে? পুষ্প নিজের হাতে নিজের কামড় দেয়, নিশ্চুপভাবে কাঁদে। কান্নার দমকে শরীর কেঁপে ওঠে। সে শিমুলকে ছাড়া বাঁচতে পারবে না। তবে শিমুল পারবে? না পারলে কি আর বিয়ে ঠিক হতো? কিন্তু তার বিশ্বাস হতে চায় না। শিমুলকে সে খুব বিশ্বাস করে। তার শিমুলের ওপর ভরসা আছে। তার সব কষ্ট বৃথা, ভালোবাসা বৃথা, সব বৃথা। সন্ধ্যার দিকে শিলা ফোন করে জানায় পুষ্প দেখা করতে চায়। শিমুল বুঝতে পারে পুষ্প অবধি খবর চলে গেছে। পুষ্পর সামনে কিভাবে যাবে? সেখানে মেয়ে হয়ে পুষ্প প্রতিদিন লড়াই করে যাচ্ছে, আর সে কিনা বিয়ের আসরে যোগ দিচ্ছে। রাগে শরীর রিড়ি করে ওঠে। রাত 10টার দিকে শিমুল শওকত হাওলাদারের কাছে যায়। তিনি তখন ড্রয়িং রুমে বসে তার আব্বার সাথে কথা বলছিলেন। শিমুল গিয়ে বলল, আব্বা, এই বিয়ের কথাবার্তা এখানেই থামিয়ে দিবেন। শওকত হাওলাদার বললেন, তোমার কথা শুনতে হবে নাকি? জীবনটা আমার, তাই আমার কথাই প্রথম। শওকত হাওলাদার রাগ হয়। শিমুল বদ মেজাজি, কিন্তু আজকের মেজাজ তার ভালো লাগছে না। বেয়াদব, মুখে মুখে তর্ক করে, থাপ্পড় দিয়ে গালের দাঁত ফেলে দেব। শিমুল তার আব্বার চেয়েও রেগে যায়। চিল্লিয়ে বলে, মারেন আর যাই করেন, বিয়ে করব না। আমার পুষ্পকেই লাগবে, শুনেছেন? পুষ্পর নাম শুনে শওকত হাওলাদারের কপালের রগ রাগে ভেসে ওঠে। 2 পয়সার মেয়ের জন্য কিনা চাঁদ হাতছাড়া করবে। আর একবারও ওই ফকিনীর নাম নিবি না। ছোট লোকের বাচ্চা কথাকার। চেয়ারম্যানের ছেলে দেখে মেয়েকে লেলিয়ে দিয়েছে, পেশা মেয়ে। শিমুল এগিয়ে এসে বলল, বাজে কথা বলবেন না। কি করবি বললে? যে মুখে আমার পুষ্পর নামে বাজে কথা আসবে, সেই মুখ আমি ভেঙে দেব। উপস্থিত সবাই শিমুলের কথায় চমকে যায়। শওকত হাওলাদার শিমুলের গালে প্রচন্ড জোরে থাপ্পড় দেয়। শিমুল চোখ বন্ধ করে হজম করে, তারপর দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এই বাড়িটা তাকে শান্তি না, অশান্তি দেয়। আজকে পুষ্পের ভাগ্য ভালো, রোকসানা পিছনের দরজায় তালা দেয়নি। 12টার কাটার যাওয়ার 5 মিনিট আগে পুষ্প বেরিয়ে পড়ে। আজকে হয় বাঁচবে, না হয় মরবে। কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছে, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। সন্ধ্যা থেকে কাঁদতে কাঁদতে চোখ ফুলে উঠেছে। দ্রুত পায়ে হিজল গাছের নিচে গিয়ে দেখে শিমুলের বাইক দাঁড় করানো। শিমুল গাছে হেলান দিয়ে বসে আছে। পুষ্পকে দেখে উঠে দাঁড়ায়। পুষ্প শিমুলকে দেখে মুখে হাত চেপে কেঁদে ওঠে। সামনে দাঁড়ানো মানুষটা তার না। এই বুকে শান্তি পুষ্প আর কুড়াতে পারবে না। এটা ভাবে পুষ্প শরীর হারানোর 20 ব্যথা ছেয়ে যায়। পরিণত যদি এমনই হয়, তাহলে এত মধুর সূচনার কি দরকার? ধীর পায়ে এসে শিপুনের সামনে দাঁড়ায়। শিমুল কিছু বলার আগে পুষ্প কাপা কাপা গলায় থেমে থেমে বলে, কখন এসছো? পুষ্পর কাপা গলার স্বর শুনে শিমুলের মন খারাপের আলাপন আরো বেড়ে যায়। আস্তে করে বলে, কিছুক্ষণ আগে। অথচ শিমুল গত 2 ঘন্টা ধরে এখানে বসে আছে। পুষ্প মাথা উঠিয়ে তাকায়। শিমুল দেখে লাল চোখ জোড়া ব্যথার ভিড় জমিয়েছে। পুষ্প ঠোঁট মৃদু কাঁপে। কথা বলার চেষ্টা করে দেখে কথা বের হচ্ছে না। বহুক্ষণ পরে বলল, এটাও হওয়ার ছিল? শেষমেশ তুমিই আমাকে মেরে ফেললা। কিভাবে পারলা শিমুল? মুখ কাঁপলো না?
পুষ্প হাতের উল্টো পর দিয়ে চোখ মুছে। সে কখন থেকে চোখ মুছতে মুছতে চোখের বর্ণ লাল আকার ধারণ করেছে। শিমুলের বুকটা কষ্টে কামড়ে ওঠে। তার পুষ্প যেন তাকে ভুল না বোঝে। এক পা এগিয়ে বলে, এগুলো কি বলো? পুষ্প কেঁদে কেঁদেই বলে, বিয়ে তো করতেছো, জানি সব। শিমুলের খুব অসহায় লাগে। ঘরে কাউকে বুঝাতে পারে না, বাইরেও পারে না। গলার স্বর মরে যায়, চুপ করে থাকে। শিমুলের চুপ থাকায় পুষ্প হঠাৎ করে চিৎকার করে বলল, আমি তোর জন্য কি না করেছি। প্রতিদিন মার খাই, বকা খাই। আব্বা আমার প্রিয় মেয়ে এখন চোখের বিষ। আমার সাথে কেউ কথা বলে না, আর তুই কিনা বিয়ে করতেছিস, বেঈমান। পুষ্প ক্ষতবিক্ষত কথাগুলো শুনে শিমুলের চোখের পানি চিকচিক করে। এই মেয়েটা তাকে ভুল বুঝলে সে মরে যাবে। উতলা হয়ে বোঝানোর জন্য বলল, আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। বিশ্বাস নেই আমার উপর? পুষ্পর খুব বিশ্বাস আছে। জীবনের প্রতিটা পথে বিশ্বাস করতে চাই, কিন্তু মেয়ে কেন আসবে, বিয়ে কেন ঠিক হবে, আর বিয়ে ঠিক হয়ে যেতে কতক্ষণ? আমি সব শুনেছি। ভুল শুনেছো। পুষ্প শিমুলের চোখের দিকে তাকিয়ে দেখে শিমুলের বড় বড় উজ্জ্বল চোখ থেকে ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে পড়ছে। তা দেখে পুষ্প নিজের চোখের পানি মুছে বলে, কাঁদো কেন? তুমি কাঁদো কেন? হারিয়ে ফেলতেছি যে, তাই কাঁদি। শিমুল পুষ্পর হাত ধরে বলে, বলেছিলাম তো, আমাকে বিশ্বাস করতে হবে, ভরসা করতে হবে। তা না করে উল্টো ভুল বোঝা হচ্ছে। এই মুহূর্তে তোমার সাপোর্ট না পেলে আমি শক্তি পাবো কই জান? পুষ্প বলল, বিয়ে ঠিক আর কি শুনবো। তারপর থেমে শিমুলের বুকে হাত রেখে বলল, এই বুকে আমার রাজত্ব শেষ। শিমুল সাথে সাথে পুষ্পকে বুকে চেপে ধরে বলল, এই শিমুলের ওপর শুধু তোর রাজত্ব। এই উল্টাপাল্টা কথা আর বলিস না ফুল। তারপর একে একে শিমুল পুষ্পকে সব খুলে বলে। সব শুনে পুষ্প শিমুলের প্রশস্ত বুকে নিজেকে মিশিয়ে দেয়। তখনও চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। শিমুল দুহাত দিয়ে পুষ্পকে ধরে রাখে, যেন ছাড়লেই হারিয়ে যাবে। আমি খুব ভয় পেয়েছিলাম, এই বুঝি আমার শিমুল অন্য কারোর হয়ে যায়। শিমুল শান্ত চোখে পুষ্পকে দেখে। তারপর পুষ্পর কপালে নিজের কপাল ঠেকিয়ে বলে, শিমুল বেঁচে থাকলে পুষ্পর, আর মরে গেলে তো গেলই। পুষ্প শিমুলের গালে হাত রেখে বলল, জান, এত ভালোবাসি। পুষ্পের কথা শুনে শিমুল পুষ্পর কপালে চুমু খায়। এই মেয়েটাকে দেখলেই শান্তি লাগে, বুকটা ভরে যায়। এত রাতে কেউ কি অবস্থা করেছো? পুষ্পর কান্না ভেজা মুখে হাসে। কিছু সময় দুজনেই চুপ করে থাকে। কান্না হলে দুজনের মুখে ফুটে ওঠে মুচকি হাসি। প্রিয় মানুষের কাছে থাকলে বুঝি এমনই শত কষ্টের পরও কাছে আসলে দেখলে মন প্রাণ উভয়ের ঠান্ডা হয়। পুষ্প শিমুলের বুকে মাথা রেখে খুব আস্তে করে ডাকে, শিমুল। শিমুলের বুকটা সুখে ভরে যায়। একটু শান্তি লাগবে। শিমুল পুষ্পর মুখটা তার দিকে করে বলল, শান্তি হচ্ছে না? পুষ্প মাথা নেড়ে বলল, না। শিমুল জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। আর কি যাই? পুষ্প কথা বলে না। শিমুলের ছাই রঙা টি শার্ট শক্ত করে ধরে। শিমুল বালিকার অব্যক্ত ইচ্ছা বুঝে নেয়, হাসে, মাথা নিচু করে বলল, একবার ভুলে হয়েছে, বিয়ের আগে আর না। এগুলো খারাপ কাজ। আজকে একটু খারাপ হই। কি অবুঝপনা আবদার! পুষ্প নিজে এমন বলছে। শিমুল তো পুরুষ, তার উপরে পাগল প্রেমিক। এমন আবদার উপেক্ষা করে কি করে? মাথা নিচু করে আফিম বক্স খুলে দেয়। পুষ্প টুপ করে শিমুলের ঠোঁটে চুমু খায়। তারপর মাথা নিচু করে বলে, বাড়ি যাব। শিমুলের হাতের বাঁধন শক্ত হয়। নিঃশ্বাস ততক্ষণে আকাশ ছোঁয়ার প্রতিযোগিতায় নেমেছে। ফিস ফিস করে বলল, নিজের শান্তি খুঁজে নিলেই কি হবে? আমারও চাই। পুষ্প মাথা নিচু করে বলে। শিমুল পুষ্পর মতন করে টুপটাপ চুমু খেয়ে বলল, খুব শীঘ্রই বেশি খারাপ হওয়ার রাস্তা বের করছি। পুষ্প কিছু বলে না, শক্ত করে শিমুলকে আবার জড়িয়ে ধরে। এত জোরে ধরে যে যেন বুকে ঢুকেই যাবে। শিমুল হেসে বলে, বুকে ঢুকে পড়বি নাকি? পুষ্প চুপ করে আছে। শিমুলও তার বলিষ্ঠ হাত দিয়ে নরম শিমুল তুলোকে ধরে বলে, তোমাকে বুকে নিলে এত শান্তি লাগে কেন? সব কষ্ট দূর হয়ে নিজেকে সবচেয়ে সুখী মানুষ মনে হয়। এমপির ভাগ্নির সাথে বিয়ের কথাবার্তা মজিবার সহ কথা বলতে খুশি হলো পেশাকার বেগম ভীষণ অসন্তুষ্ট। তার যে খুব ইচ্ছা ছিল আসমার মেয়ে সুইটিকে বিয়ে করানো। নাতনিটা কাছে থাকতো। তাছাড়া সুইটি শিমুলকে খুব পছন্দ করে। এই কথাটা তার স্বামী মজিব হাওলাদার জানে। তিনি মনে করানোর ছলে আবারও বলতে চেয়েছিলেন, কিন্তু উনি না শুনেই ধমক দিয়েছে। পেশিকা বেগম দমে যাওয়ার পাত্রী না। ফোন করেন আসমার কাছে। তিনি সব বিস্তারিত মেয়েকে বলেন। আসমাও মনে মনে শিমুলকে মেয়ে জামাই হিসাবে চেয়েছিল,
কিন্তু এখন এসব শুনে রেগে যায়। মামি সিদ্ধান্ত নেয় যে কালকে সকালের গাড়িতে আসছে। শিমুলের বিয়ে সুইটির সাথেই হবে। বাড়ির মেয়ে থাকতে অন্য বাড়ির মেয়ে এসে রাজত্ব করে খাবে, তা তো হয় না। পেশাকার ফোন রেখে ভাবে একবার যদি কোনো রকমে বিয়ে করানো যায় তাহলে আর কোনো চিন্তা নেই। আসমা আরো আগে তার আব্বার কাছে এই ব্যাপারে কথা বলেছিল। তিনি আশ্বাস দিয়েছিলেন এই ব্যাপারটা মাথায় রাখবেন, অথচ এখন বড়লোক পেয়ে বিয়ে ঠিক করে ফেলেছেন। আসমা এত সহজে ছাড়ার পাত্রী না। পুষ্প রাতে শান্তিতেই ঘুমায়। দেখা করতে যাওয়ার ব্যাপারটা কেউ বুঝতে পারেনি। শিমুলের সান্নিধ্যে গিয়ে সব কষ্ট দূর হয়ে গেছে। এত টেনশনের মাঝেও মনে শান্তি লাগছে। ইস, এভাবে যদি সারা জীবন থাকা যেত। আল্লাহর কাছে এই ফরিয়াদ, সারা জীবন যেন একসাথে থাকার তৌফিক দেয়। আজকে যে ভয় পেয়েছিল তা শিমুলের কথা শুনে দূর হয়ে গেছে। আসার আগে শিমুল পুষ্পর ডান হাতের উল্টো পিঠে চুমু খেয়েছে। পুষ্প হাতটা সামনে এনে ঠিক একই জায়গায় নিজের ঠোঁট ছোঁয়ায়, চোখ বন্ধ করে হাসে। পুষ্পর মনে হচ্ছে সে তার হাতে নয় বরং শিমুলের ঠোঁট ছুঁয়ে দিয়েছে। পুষ্প কি একটু বেশি দুষ্ট হয়ে যাচ্ছে না? দুষ্ট হওয়ার পিছনে আছে শিমুল। প্রথমে দোলা দিয়ে এখন বলে কিনা এসব ভালো না, পাজি পুরুষ, যন্ত্রণাদায়ক পুরুষ। সকালে রোকসানা বুঝতে পারে রাতে দরজা তালা দেয়নি, আর চোখে পুষ্পকে দেখে। পুষ্প তার দিকেই তাকিয়ে আছে। রোকসানা মেয়ের হাবভাব বোঝার চেষ্টা করে। শিমুলের বিয়ের কথা শোনার পর থেকে পুষ্প মন খারাপ করে রেখেছে। কাছে গিয়ে বসে বললেন, দেখলি তো, আমার কথাই হলো। পুষ্প বুঝতে পারে তার আম্মা কিসের কথা বলছে, কিছু না বলে চুপ করে থাকে। রোকসানা আবার বলে, তোকে এর থেকে ভালো বিয়ে দেব, চিন্তা করিস না। পুষ্প মনে মনে বলে, শিমুলকেই বিয়ে করবো আম্মা, তুমি চিন্তা করো না। রোকসানা পুষ্প চুপ থাকা দেখে ভাবে হয়তো মন খারাপ বলে কথা বলছে না। আমি মুন্নিকে বলেছি কয়েকদিনের জন্য এসে থাকতে। শিমুল বিয়ে করছে, আমরাও তোর বিয়ে দেব, শীঘ্রই দেব। শাফিন এখনো রাজি। পুষ্প শান্ত চোখে তার আম্মাকে দেখে। তার আম্মা জানলই না মেয়ে রাতের আধারে সব ফুলে সন্দেহ দূর করে ফেলেছে। শিমুল বলেছে বেঁচে থাকলে সে পুষ্পর। রাতে শিমুলের ঘুম হয় না, কিভাবে কি করবে এই টেনশনে সারা রাত চোখ খুলে কাটিয়ে দেয়। তার আব্বার সামনে আরো বেশি কঠিন হবে, এটা শিমুল জানে। বিয়ে করানোর জন্য যে কোনো হস্তক্ষেপ নিতে পারে। শিমুল ভাবে যদি এমপির ভাগ্নির সাথে দেখা করে কোনো ফয়সালা করা যায়, কিন্তু ওই মেয়ে তো আগেই পছন্দের কথা জানিয়ে দিয়েছে। শিমুল চোখ বন্ধ করে রাখে। দুপুরে আবার সবার সাথেই খেতে যায়। মূল উদ্দেশ্য কে কি বলে শোনা, তার আব্বার মতিগতি লক্ষ্য করা। দুপুরে সবাই যখন খাবার খেতে বসেছে, আসমার সুইটি আসে। সুইটি এসেই মজিব হাওলাদারকে জড়িয়ে ধরে। আসমা বলে, আব্বা, আমাকে কি আপনারা আপন মনে করেন না? আপনার সাথে কি কথা ছিল মনে নেই? শিমুলের বিয়ে সুইটির সাথে হবে, তাহলে কিভাবে আবার শিমুলের বিয়ে ঠিক করেন? শিমুল অবাক হয়ে তাকিয়ে থাকে। মানে কি, সুইটির সাথে বিয়ে মানে? শিমুল মুখের খাবার গিলতে ভুলে যায়। মজিব হাওলাদার বলেন, ঠিক আছে, কিন্তু যে বিয়ে এসেছে সেটা আমাদের সবার জন্যই ভালো, সবাই সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। আসমা বলে, এটা ঠিক না আব্বা, আর আমার কোনো সুযোগ সুবিধা লাগবে না। এই বিয়ের কথা আর এগিয়ে নেবেন না। আপনার মেয়ে হিসাবে এটাই আমি চাই। আশা করি ফিরিয়ে দিবেন না। শওকত এতক্ষণ সব শুনছিল। তার আব্বার দিকে তাকালে মজিব হাওলাদার মাথা নেড়ে তাকে আশ্বস্ত করে। মজিব হাওলাদার মেয়েকে বলে, আচ্ছা, জার্নি করে এসেছিস, রেস্ট নে, পরে কথা বলবো। আসমা মাথা নেড়ে বলে, আব্বা, এসেছি তো এই নিয়ে কথা বলতে, পরে কেন, এখনই কথা হবে। তারপর শিমুলের দিকে তাকিয়ে বলে, শিমুল, তুমি কি আমার সুইটিকে বিয়ে করবে না? আমি জানি আমার মেয়ের মতন মেয়ে লাখে একজন মিলে। তুমি রাজি হবেই হবে, তাই না শিমুল? শিমুল কিছু বলে না, ভাতের প্লেটে পানি ঢেলে তার মায়ের দিকে তাকায়। তারপর উঠে নিজের রুমে চলে যায়। আসমা পুষ্পর কথা জানে, তারপরে সবার সামনে শিমুলকে এটা বলে বিব্রত করাই ছিল মূল উদ্দেশ্য। তখনের মতন আসমা সুইটি ফ্রেশ হতে চায়। ফুলি দাঁত বের করে হেসে সবার সামনেই বলে, ভাইজানের দেহি লটারি লাইগা গেছে, একটার পর একটা আইয়ে। পেশাকার ধমক দিয়ে বললেন, আমার সুইটি শিমুলের জন্য ঠিক। দেখিস না, একসাথে দাঁড়ালে জোড়া শালিকের মতো লাগে। সবাই বুঝতে পারে সুইটি আর শিমুলের বিয়ে দিতে পেশাকার ইচ্ছুক। মজিব হাওলাদার বউকে চোখ পাকিয়ে বলে, বেশি কথা বলা আমি পছন্দ করি না। পেশাকার দ্বিগুণ রেগে বলে, কতদিন আগে থেকে আমার মেয়েকে বলে রেখেছেন, এখন না করা যাবে না। তখন তো আর এমপির কাছ থেকে প্রস্তাব পাই নাই। পেশাকার মুখ ভেঙচিয়ে বলে, লোভী মানুষ। সবার সামনে লোভী বলাই মজিব হাওলাদারের গায়ে লাগে। দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলে, তুই আদম মহিলা, চুপ।
রাবিয়া স্তব্ধ হয়ে তাদের তামাশা দেখে। তার ছেলেকে নিয়ে সবাই জুয়ার আসর জমিয়ে ফেলেছে, তিনি মা হয়ে কিছুই করতে পারছে না। শিমুলের কষ্টে তার বুকটা ভার হয়ে আসে। বিকালে শিমুল রেডি হয় বের হবে বলে। ঘরটা আজকাল অশান্তির বাজার মনে হয়। তার আসমা ফুপু আসার পর থেকে হইচই লেগেই আছে। দুপুরে শিমুল ঘরে বসে সবার কথোপকথন শুনেছে। মানে কি, সে কি খেলনা যে আগে নেবে সে পাবে? দাঁত কিরমিরিয়ে বের হতে হবে এমন সময় সুইটি কোথা থেকে এসে পিছন থেকে জাপটে ধরে। সাথে সাথে শিমুলের মুখ রাগে রক্তিম হয়ে যায়। ড্রয়িং রুমে তার মা, ফুপু, বুবু আর ফুলি বসে কথা বলছে। হঠাৎ করে সুইটির এমন কাজ করায় সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। শিমুল ঝটকা দিয়ে সুইটির 2 হাত সরিয়ে দেয়। এমনিতেই তার মেজাজ খারাপ, এখন সুইটির এমন বেহায়াপনা বিরক্তি হয়ে বলে, কি সমস্যা? আপনি ঘষাঘষি করিস কেন? সুইটি ঠোঁট কামড়ে হেসে বলে, সবাইকে বলে দাও তুমি আমাকে বিয়ে করতে চাও। শিমুলের শরীরে রক্ত টক পকিয়ে উঠেছে। ইচ্ছে করছে সুইটির চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে। নেহাত এটা মেয়েদের কাজ, তাই নিজেকে সামলে হুট করে বলে দিল, দেশে কি বেড়ার অভাব পড়েছে? সবাই মিল্লা আমার পিছনে পড়িস কেন? সর, ফালতু মাইয়া। শিমুলের মুখে এমন কথা শুনে সবাই অবাক। সুইটির ঠোঁট দুটো ফাঁকা হয়ে গেছে। শিমুলের এমন ব্যবহারের সম্মুখীন এই প্রথম হলো। সবার মধ্যে থেকেই ফুলি খিলখিল করে হেসে ওঠে। ভাইজান চেইতে গেছে। আপা, আপনি আরেকটা ব্যাডা খুঁজেন, এই ব্যাডা রাজি না। যান যান। রাবিয়া আঁচলে মুখ লুকিয়ে হাসে। ছেলে যে সুইটিকে পছন্দ করে না এ আর নতুন কি? পুলির কথা শুনে পেশাকার বেগম পুলিকে চোখ রাঙিয়ে দেয়। পুলি হাত দিয়ে মুখ চেপে হাসতে হাসতে চলে যায়। এর পরের দিন সন্ধ্যায় শিমুল আর এক তোফা রাগারাগি করে। তার পুষ্পকে চায় আর কোনো কথা শুনতে রাজি না। রাগারাগি করে বাড়ি থেকে বের হয়ে যায়। শওকত হাওলাদার বুঝতে পারে ছেলেকে এটা সেটা বলে লাভ নেই। শিমুল ঘাট তেরা, যা করার মিজানের সাথেই করতে হবে। তাই মন্টুকে দিয়ে মিজান শেখের কাছে খবর দিয়ে পাঠায়। মিজান শেখ তখন বাড়িতে। কিছুক্ষণ আগে মুন্নি এসেছে। বাজার থেকে মিজান শেখ মেয়েকে নিয়ে এসেছে। তখনই মন্টু এসে হাজির। মন্টুকে দেখে সবাই বুঝতে পারে চেয়ারম্যানের ছেলা চেয়ারম্যানের কাজেই এসেছে। সালাম আলাইকুম মিজান চাচা। মিজান মন্টুকে দেখে বলে, কি জন্য এসেছো? মন্টু পান খাওয়া লাল দাঁত বের করে হাসে, যেন খুবই সুসংবাদ নিয়ে এসেছে। চেয়ারম্যান চাচাই যাইতে কইছে। রোকসানা সহ ঘরের সবাই পুষ্পর দিকে তাকায়। কেন যেতে বলেছে এটা স্পষ্ট। মিজান শেখ বলল, এখন কাজ আছে, পরে যাব। মন্টু বলে, চাচা কইতে লাগে কইরা নিয়ে যাইতে, জরুরি কথা। মিজান শেখ মেয়ের দিকে তাকায়, যার অর্থ তোর জন্য আজকে কেউ ধরে বেঁধে নিতে আসে। মিজান শেখ মন্টুর সাথে চেয়ারম্যানের বাড়িতে আসে। চেয়ারম্যান মিজান শেখকে দেখে বলে, কি ব্যাপার মিজান, ব্যবসা কেমন চলে? মিজান আড়ষ্ট হয়ে চেয়ারে বসে আছে, মাথা নেড়ে বলল, জি ভাই, ভালো চলে। শওকত এক পায়ের উপরে আরেক পা তুলে বলে, জি রাস্তায় নামছো, সামনে ভালো চলবে বলে মনে হয় না। হোটেলের জায়গায় কুত্তা ঘুমাইবো। মিজান চমকে তাকালে শওকত চেয়ারম্যান বলে, মেয়েরে সামলাতে পারো না? মিজান চেয়ারম্যানের কথার ধরন দেখে হা করে তাকিয়ে থাকে। চেয়ারম্যান শক্ত চোখে তাকিয়ে বলে, কেমন মেয়ে জন্ম দিয়েছো যে কথা শোনে না? মিজান বললেন, আপনি কথা ঠিক মতো বলেন। শুধু আমার মেয়ে না, আপনার ছেলেও সমান অপরাধী। শওকত হাওলাদার মাথা নেড়ে বলল, আমার ছেলের পোলাপানের মন কখন কই যায়, ঠিক আছে? সুযোগ পেয়ে তুমি যে তোমার মেয়েকে আমার ছেলের পিছনে লাগিয়ে দিবে তাকে জানতো? শওকত চেয়ারম্যানের ঠান্ডা মাথায় করা অপমানে মিজান শেখের চোখ লাল হয়ে যায়। রেগে বলে, আজে বাজে কথা বলবেন না। শওকত হাওলাদার মিজান শেখের কথায় পাত্তা না দিয়ে বলেন, বড়লোক ছেলে পেলে দেখলে আজকালকার মা বাবারা এমনই করে, নিজেরাই ছেলে মেয়েকে এক ঘরে দিয়ে রাখে। মিজান শেখ আর সহ্য করতে পারে না, উঠে দাঁড়িয়ে বলে, আমার মেয়ে এত নোংরা না, আপনার মন মানসিকতাই নোংরা। আর আমরা গরিব হতে পারি কিন্তু লোভী না, যে টাকার পিছনে মেয়েকে লাগাতে হবে। শওকত হাওলাদার গা জ্বালানো হাসি দিয়ে বলে, যদি তুমি তোমার মেয়েকে 1 সপ্তাহের মাঝে বিয়ে দিতে পারো তাহলে বুঝবো এইসবে তোমাদের হাত নেই। আজ যদি বিয়ে না দাও তাহলে বুঝবো আমার টাকা দেখে মেয়েকে ঝুলাতে চাইছো। শওকত হাওলাদারের কথা শুনে মিজান শেখ প্রচন্ড রেগে যায়। মাথা নেড়ে বলল, আমার মেয়েকে আমি বিয়ে দিব, আপনার ছেলে সামলায় রাখবেন। আর যদি আমার বাড়ির সামনে যায় হাত পা আস্ত থাকবে না। শওকত হাওলাদার বলল, টাকা লাগলে বলবা, কিন্তু আমার ছেলের থেকে দূরে। মিজানের শরীর থরথর করে কাঁপে। আপনি আমাকে টাকার গরম দেখান? তোমার ছেলে নাই,
আমার ছেলেকে হাত করে বাকি জীবন সুখে কাটানোর ধান্দা যে করেছো তা তো বুঝি। মিজান শেখ কথা বলার ভাষা হারিয়ে ফেলেন। মেয়ের জন্য এত নোংরা কথা শুনতে হলো? মেয়েকে জন্ম দেওয়া কি তার অপরাধ ছিল? চেয়ারম্যানের দিকে তাকিয়ে বলে, আমার মেয়েকে আমি 1 সপ্তাহের মাঝে বিয়ে দিব, আপনার ছেলেকে আটকে রাখবেন। এটা বলে আর দাঁড়ায় না, দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। চেয়ারম্যানের বিশ্রী কথাগুলো শোনার পর থেকে মাথাটা ঘুরছে, প্রেশার বেড়ে গেছে বোধহয়। মন্টুর সুবাদে গ্রামের অনেকেই শিমুল পুষ্পর ঘটনাটা জানে। মিজান শেখ মোড়ের দোকানের সামনে দিয়ে আসার সময় এক লোককে বলতে শুনলো, ওই দেখ, বিয়ার আগে বিয়ের বাড়িতে আসছে যাওয়া মেহনাজ মায়ের দিয়ে একেবারে ছক্কা মারলো। আর একজন বলে, গুরুজনেরা কইছে মাছ ধরলে ধরুক, জাঙ্গল লাগর ধরলে ধরুক, থাইরা মিজানের মাইয়ার কথাটা মান রাখিছে। মিজান শেখের লাল বর্ণ ধারণ করা চোখ দুয়ে টুপ করে দুফোঁটা অশ্রু পড়ে। লাইটের আলোতে সামনে একটা বাঁশের কঞ্চি দেখতে পায় নিচু হয়ে, সেটা হাতে নিয়ে বাড়িতে ঢোকে। রোকসানা, পুষ্প আর মুন্নি মধ্য রুমে বসে আছে। সবাই টেনশনে অন্যমনস্ক হয়ে বসে আছে। মিজান শেখ কাউকে কিছু না বলে ঘরে ঢুকে পুষ্পর হাত ধরে টেনে পুষ্পর রুমে যায়। কাউকে ঢুকতে না দিয়ে দরজা বন্ধ করে দেয়। রোকসানার হাতের কঞ্চি আর দরজা বন্ধ দেখে পরিস্থিতি কল্পনা করে ডুকরে কেঁদে ওঠে। পুষ্প কিছু বোঝার আগে মিজান শেখ বাঁশের কঞ্চি দিয়ে আঘাত করে। 1-2টা আঘাত না, নিজের শরীরে সব শক্তি দিয়ে মারে। কাটা বাঁশের কঞ্চির আঘাতে পুষ্পের নরম শরীরটা কেটে রক্তাক্ত হয়ে যায়। গলা ফাটিয়ে পাগলের মতন তার আম্মাকে ডাকে, আম্মা, আম্মা গো, আম্মা, মরে যাইতেছি আম্মা, আম্মা। পাশের রুম থেকে রোকসানা পাগলের মতন দরজা ধাক্কায় আর বলে, দরজা খুলেন। মিজান মারতে মারতে বলে, এমন মেয়ের দরকার নেই, মইরা যাক, মরলে আফসোস নাই। কুত্তার বাচ্চা, তুই মর, এক্ষুনি মর। পুষ্প ফ্রয়ে পড়ে গেছে, ব্যথায় ঠোঁট নীল হয়ে গেছে। এত ব্যথার মাঝেও শিমুলের মুখটা ভেসে উঠেছে। তার শরীর কাঁপছে। কাঁপা কাঁপা হাতে তার আব্বার পা জড়িয়ে ধরে। আব্বা আর মাইরো না, আব্বা, আব্বা আর মাইরো না। শিমুল ছুটতে এসে ঘরে ঢোকে। তিয়াস পিছন পিছন আসে। শিমুল একটু আগে বাড়িতে গিয়ে পুলির কাছে সব বিস্তারিত শুনে এক মুহূর্ত দেরি করেনি, ছুটতে চলে এসেছে। কি হয় পরিস্থিতি বোঝার জন্য আসলেও বাইরে থেকে পুষ্পর আর্তনাদ শুনতে পেয়ে নিজেকে আর আটকাতে পারেনি, ঘরেই চলে এসেছে। তার হাত কাঁপছে, চোখ নিমেষেই ছলছল হয়ে পানির অস্তিত্ব জানান দিয়ে গেছে। দরজায় হাত রেখে বলল, চাচা, আর মারবেন না চাচা। শিমুলের কণ্ঠ শুনে মিজানের হাত থেমে যায়। গলা উঁচিয়ে বলে, রোকসানা, এই ছেলেকে যেতে বলো, যদি না যায় আমি পুষ্পকে জানে মেরে ফেলবো। পুষ্প শিমুলের গলার স্বর শুনে ফুপিয়ে কাঁদে। শিমুল বলে, আপনি আমাকে মারেন, তাও পুষ্পকে মাইরেন না চাচা। মিজান দরজা খুলে শিমুলের সামনে দাঁড়ায়। শিমুল, তুমি এখন আমার ঘর থেকে বের হয়ে যাবে, তা না হলে আমি পুষ্পকে মেরে পুঁতে ফেলবো। শিমুল মিজান শেখের হাত ধরে। তার বুকটা অস্বাভাবিকভাবে লাফাচ্ছে। কাঁপা কাঁপা গলায় বলে, আবার কথা শুনেন। মিজান শেখের ভালো লাগে না। বাবা ডেকে নিয়ে অপমান করবে, আবার ছেলে হাত ধরে অনুরোধ করবে, তামাশা পেয়েছে নাকি? হুঙ্কার দিয়ে বলে, চলে যাও। শিমুল চোখের পানির রেশ সবাই দেখতে পায়। মিজানের হাতটা শক্ত করে ধরে বলল, আমার কথাটা একবার শুনেন। মিজান বলে, 1 সপ্তাহের মাঝে আমি পুষ্পাকে বিয়ে দেব, তুমি বাড়ির আশেপাশে আসবা না, এখন চাও। শিমুল বলে, আপনি বললে আমি পুষ্পকে এখনই বিয়ে করতে চাই। মিজান চোখ বড় করে তাকিয়ে বলল, তোমার কাছে বিয়ে দেওয়ার চেয়ে মেরে ফেলা ভালো। আমি তো আমার মেয়েকে বিয়ে টাকাওয়ালা ছেলের হাতে করে নিচ্ছি। মেয়েকে দিয়ে তোমাকে হাত করে সারা জীবন সুখে কাটানোর ধান্দা করেছি, কিছু না করেই এত অপবাদ। শিমুল মিজানের দিকে তাকিয়ে বলে, চাচা দয়া করে। মিজান শিমুলের কথা শেষ না হবার আগেই আবার পুষ্পের রুমে ঢুকতে গেলে শিমুল দ্রুত বলে, আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি, আর মারবেন না। শিমুল চলে যাচ্ছে শুনে পুষ্প আর্তনাদ করে বলে, শিমুল, আমি এখানে থাকবো না, আমাকে তোমার কাছে নিয়ে যাও শিমুল। শিমুল হাত দিয়ে মুখ চেপে রাস্তায় এসে দাঁড়ায়। চোখ দিয়ে পানি পড়ছে, বুকটা এত জ্বলছে। ছেলেদের নাকি কাঁদতে নেই, এই কথা অমান্য করে শিমুল কাঁদছে, হাত দিয়ে মুখ চেপে ধরে কাঁদছে। তখন পুষ্প কাঁদছে আর বলছে, আমাকে নিয়ে যাও শিমুল, শিমুল। শিমুল বাইক রেখেই বাড়ির দিকে ছুটে মনে মনে বলে, চেয়ারম্যান, তুই কি আগুন লাগিয়েছিস, আমি আরো বেশি লাগাবো, তোর কলিজা পুড়িয়ে দেব। শিমুলের মুখের এত লাল বর্ণ ধারণ করেছে, চোখ দেখাচ্ছে ভেজা। ঘরে ঢুকে ড্রয়িং রুমের সামনে রাখা 52 ইঞ্চির টিভি ধরাম করে ফ্লোরে আছাড় দেয়। বিকট শব্দে টিভিটা ভেঙে চুরমার হয়ে যায়। সবাই রাতে খাবার খাচ্ছিল।
হঠাৎ শব্দে চমকে তাকায়। মিজান শেখের সাথে হওয়ার ঘটনা সবাই জানে। শওকত হাওলাদার বিচলিত হলেন না, শান্ত চোখে ছেলেকে পরখ করে। শিমুলের রাগ তখন পারদ সীমার বাইরে, যার তা সবাই পাচ্ছে। শিমুল ড্রয়িং রুমে যা যা ভাঙার মতন ছিল সব ভেঙে ফেলে। ছোট ছোট কাচের টুকরো ছিটকে হাতে বিঁধে রক্ত আসে শিমুলের, সেদিকে খেয়াল নেই। রাবিয়া ছেলেকে ধরতে আসলে শিমুল ধরতে দেয় না, দ্রুত পায়ে খাবার টেবিলের সামনে দাঁড়ায়। শওকত হাওলাদারকে বলে, আপনাকে আমি সম্মান করে পছন্দের কথা জানিয়েছিলাম, আর আপনি কি করলেন? আমার পছন্দকে অসম্মান করলেন, পুষ্পর আব্বাকে অপমান করলেন। শওকত হাওলাদার নির্বিকার হয়ে খাবার খাচ্ছে, এমন ভাব যেন কিছুই হয়নি। শিমুল আবার বলে, আপনি মিজান চাচাকে অপমান করলেন কেন? শওকত হাওলাদার শিমুলের দিকে তাকায়। লোভী লোকেদের অপমান করাই মানায়। শিমুল চেঁচিয়ে বলে, আপনি লোভী। শওকত হাওলাদার শাসিয়ে বলে, শিমুল কি বলো? মাথা ঠিক আছে? মিজান এটা যোগ্য, তার মেয়েকে তোমার পিছনে লেলিয়ে দিয়েছে, বলো দেয়নি? না, দেয়নি, বরং আমি নিজেই পুষ্পকে চাই, আর আমি চাই বলেই পুষ্পকে বিয়ে করব, খুব শীঘ্রই। সেটা কখনো সম্ভব না। সম্ভব না হলে কিভাবে সম্ভব করতে হয় জানা আছে। শওকত হাওলাদার বলল, আচ্ছা, দেখা যাক। শিমুল রাগে খালি চেয়ারে লাথি দিয়ে চেয়ার উল্টিয়ে ছিটকে পড়ে, তারপর আবার হনহন করে বেরিয়ে যায়। শিমুল সেদিন রাতে তিয়াসকে সাথে নিয়ে ইউসুফ আব্দুল্লাহ সাহেবের বাড়িতে যায়। এত রাতে শিমুলকে দেখে তিনি অবাক হলেও তা মুখে প্রকাশ করে না, হাসি মুখে বলে, কি ব্যাপার শিমুল? তার আব্বার উদ্দেশ্য তার অজানা নয়। ওনার সাথে চলতে চলতে গুটি নড়চড় বুঝে ফেলেছেন। এমপি সাহেবের সাথে সম্পর্ক করে যে নিজের ক্ষমতা বাড়াতে চাইছেন এটা স্পষ্ট। শিমুল আলতো করে হাসে, চেহারা টেনশন লুকিয়ে বলে, আঙ্কেল, একটা রিকোয়েস্ট ছিল। শিমুলের কাছে ভাগ্নিকে বিয়ে দেবেন বলে ঠিক করেছেন, আর এর আগে শিমুলের কি রিকোয়েস্ট থাকতে পারে তিনি বুঝতে পারে না। বলো। শিমুল বলল, আসলে আঙ্কেল, আমার একটা মেয়ের সাথে রিলেশন আছে। আপনি বিয়ের প্রস্তাব দেওয়াতে আব্বা রাজি হয়ে গেছে। আমার মতামতের কোনো প্রয়োজন মনে করিনি। আসলে আপনার সাথে সম্পর্ক ভালো থাকলে ওনার ক্ষমতা বাড়বে এই আশা করছেন। ইউসুফ সাহেব শিমুলের দিকে তাকিয়ে থাকে। শওকত সাহেবকে তিনি এমন ভাবে আশা করেনি। ক্ষমতার লোভ সবার থাকে, তাই বলে ছেলের ইচ্ছা পছন্দকে গুরুত্ব না দিয়ে ক্ষমতার লোভে বিয়ে ঠিক করে দেবেন? ভাগ্যিস শিমুল বলেছে, তা না হলে আজকালকার ছেলে মেয়ের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিলে পরবর্তীতে সেটা বিচ্ছেদ পর্যন্ত গড়াতে দেরি হয় না। ইউসুফ সাহেব শিক্ষিত মানুষ, শিমুলকে পছন্দ হয়েছে বিধায় বিয়ের আলাপ করেছিল। এখন যেহেতু শিমুল নিজেই বলেছে তার পছন্দের মানুষ আছে, তাহলে প্রশ্নই ওঠে না বিয়ের কথা এগোনোর। উনি মুচকি হেসে বলল, তুমি কি এই জন্যই এসেছো শিমুল? শিমুল ওনার মুচকি হাসি দেখে বিব্রত হয়, কিন্তু মাথা নাড়িয়ে সম্মতি জানায়। আজকালকার জেনারেশনে ছেলে মেয়ের ইচ্ছার প্রাধান্য দেওয়া জরুরি, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। শিমুল ওনার দিকে কৃতজ্ঞতার চোখে তাকায়, তারপর বলে, আঙ্কেল, আর একটা কথা। বলো। আপনি একটু কষ্ট করে আব্বাকে ফোন দিয়ে এটা বলবেন যে আপনার মতো লোভী মানুষ আমি আগে কখনো দেখিনি। যেই আশায় বিয়ে দিতে চাইছিলেন তা পূরণ হবে না, আর আপনার মতো ছোট লোকের সাথে সম্পর্ক করতে পারবো না। ছেলের ইচ্ছার প্রাধান্য দিন। শিমুলের কথা শুনে ইউসুফ সাহেব হাসে। এভাবে বললে তোমার বাবা কষ্ট পাবে না? পাওয়া দরকার, উনি মানুষকে দান দিতে জানে না। শিমুল রাত 2টার দিকে বাড়িতে যায়, সবাই ঘুমিয়ে গেছে। শিমুলের বুকটা চিনচিন করে ব্যথা করে, বারবার পুষ্পর কান্নারত গলায় তাকে ডাকগুলো, হাহাকারগুলো মনে পড়ছে। তার জন্য কত কষ্ট পাচ্ছে মেয়েটা। শিমুল বিছানায় শুয়ে চোখ বন্ধ করে, খুব অশান্তি লাগছে। অজানা জ্বলনে সারা শরীর জ্বলে পুড়ে ছারকার হয়ে যাচ্ছে। শিমুলের মনে হলো পুষ্পর কাছে গেলে শান্তি লাগতো, কিন্তু আজকে এত কিছুর পর আর যাওয়ার সাহস হয় না। যদি আবারও মারে। শিমুল চলে যাওয়ার পরে মিজান শেখ চেয়ারম্যানের বলা সবগুলো কথা রোকসানা আর মুন্নির কাছে বলে, বলতে বলতে এক পর্যায়ে কেঁদে দেয়। এই জন্য মেয়ে জন্ম দিয়েছিলাম, বাবা হয়ে এত নোংরা কথা শোনার ছিল আমার? পুষ্প সব শুনে কিন্তু নির্বিকার হয়ে শুয়ে থাকে। ইতিমধ্যে সারা শরীর ফুলে উঠেছে। রাতে মনি আসে পুষ্পর সাথে ঘুমাতে। পুষ্প চুপচাপ শুয়ে থাকে, তার ঘুম আসে না। শরীরে ব্যথা, মনের ব্যথা সব মিলিয়ে নিঝুম রাতে নিস্তব্ধতা হু হু করে কেঁদে দেয়। প্রেমে এত যন্ত্রণা কেন? আর এত যন্ত্রণা হওয়ার থাকলে বিধাতার প্রেম কেন সৃষ্টি করেছেন? কিছুক্ষণ পরে পুষ্পর গা কাঁপিয়ে জ্বর আসে। মুন্নি গাঢ় নিঃশ্বাসের শব্দ শুনে বুঝতে পারে তার বোন ঘুমিয়ে গেছে। এত মায়ের পরেও পুষ্প উঠে বসে।
খুবই আস্তে ধীরে বিছানা থেকে নামে, মুন্নির বালিশের কাছে থেকে মোবাইলটা তুলে নেয়। রাতে আপাকে একবার লক খুলতে দেখেছিল। পুষ্প চেষ্টা করে দেখে খুলেছে। তারপর তার আপার দিকে তাকিয়ে অনেক কষ্টে শরীর নাড়িয়ে বাথরুমে ঢুকে যায়। তার মনে হচ্ছে শিমুলের সাথে কথা না বলে সে মরেই যাবে। প্রেমের একে নেশা, এত মার খাওয়ার পরেও ছাড়ে না, যেন আরও চেপে ধরে নিউরনে ছড়িয়ে দেয় যন্ত্রণাদায়ক বিষ। পুষ্প শিমুলের নাম্বার টাইপ করে ডায়াল করে। শিমুল তখন পুষ্পর ছবিগুলো দেখছিল। এত রাতে অচেনা নাম্বার থেকে ভ্রু কুচকে রিসিভ করে, গম্ভীর গলায় বলে, হ্যালো। শিমুল গলার স্বর শুনে পুষ্প ঠোঁট উল্টে কেঁদে দেয়। শিমুলের কান্নার শব্দ শুনেই বুঝতে পারে এটা তার প্রাণ পাখিটা। জান। বাথরুমে আস্তে কথা বললেও বেশি শব্দ হয়, তাই পুষ্প ফিসফিস করে বলল, আমাকে তোমার কাছে নিয়ে যাও না, আমি আর এখানে থাকবো না। পুষ্পর কান্না শুনে শিমুলের শরীরটা কেঁপে ওঠে। গভীর চোখের কোল বেয়ে গড়িয়ে পড়ে পানি, গলাটা জড়িয়ে আসে। তোমার কি খুব কষ্ট হচ্ছে পুষ্প? পুষ্প শিমুলের কথা শুনে বলে, খুব কষ্ট হচ্ছে, আমি তোমার কাছে যাব, আমার এখানে শান্তি লাগে না। শিমুল বলল, নিয়ে আসবো আমার কাছে, আর একটু যান। তারপর থেমে বলল, এটা কার মোবাইল? আপুর। আবার যদি দেখে তাহলে মারবে, যাও মোবাইল রেখে দাও। পুষ্প অভিমান করে বলল, দেখুক, দেখে মেরে ফেলুক, তাতে তোমার কি? তুমি তো আমাকে তোমার কাছে নিয়ে যাবে না। শিমুল পুষ্পর অভিমান বুঝতে পারে। তারও মনে হচ্ছে এভাবে কিচ্ছু হবে না। দুই পরিবারের মানুষই খ্যাপা, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। দুজন দুজনকে হারালে সারা জীবন কেঁদেও লাভ হবে না। জোরে শ্বাস ফেলে বলল, পালিয়ে যাই, চলো, আসতে পারবা? পুষ্প থেমে যায়। পালিয়ে যাবে সবাইকে ছেড়ে? শিমুলের কাছে যদি পালিয়ে গেলে শিমুলকে আপন করে সারা জীবনের জন্য পাওয়া যায়, তাহলে পালিয়েই যাবে। পারবো। শিমুল বলল, কালকে রাতে আমি আসবো, তুমি শুধু বের হয়ে আসার ব্যবস্থা করবা। আচ্ছা। ভালোবাসি আমার ফুলটাকে। পুষ্প বলে, আমিও। পুষ্প ফোন রেখে রুমে যায়। আগের জায়গায় মোবাইল রেখে চুপচাপ শুয়ে পড়ে। মুন্নি চোখ খুলে তাকায়। মোবাইল নেওয়ার সময় মুন্নি টের পেয়েছে তার কিছু বলতে ইচ্ছা করেনি। এত মার খাওয়ার পরেও কথা বলতে মোবাইল চুরি করে নিচ্ছে। মুন্নির ইচ্ছা করে না আর কথা বাড়াতে। একটু কথাই তো বলেছে, থাক বলুক। আর তো বলতে পারবে না। পুষ্পর জন্য সামনে কি অপেক্ষা করছে এটা পুষ্প জানেই না। আর মুন্নিও জানলো না পুষ্প আর শিমুল কি পরিকল্পনা করেছে। জানলে হয়তো মোবাইলটার কথার সুযোগ দিত না, কখনোই না। সকালে এমপির ফোন পেয়ে শওকত হাওলাদারের মুখে হাসি ফুটে ওঠে। ওনার বাড়িতে যাওয়ার কথা ছিল, ভাবে হয়তো দাওয়াত দিবে, কিন্তু ফোন রিসিভ করে কিছুক্ষণ পরেই ওনার মুখ পাথরের মতন শক্ত হয়ে যায়। ফোন রেখে হুঙ্কার দিয়ে ডাকে, শিমুল। শওকত হাওলাদার চিৎকারে সারা বাড়ির মানুষ একসাথে এসে জড়ো হয়। শুধু আসে না শিমুল, তিনি আবার ডাকে। শিমুল রুমে বসে আছে। তার আব্বার জ্বালাময়ী চিৎকার তার খুবই ভালো লাগছে। ওনার স্বাদের সামনে পানি ঢেলে শিমুলের খুবই শান্তি লাগছে। ধীর পায়ে রুম থেকে বেরিয়ে যায়। শিমুলকে দেখে শওকত হাওলাদার এগিয়ে আসে। কোনো কথা না বলে শিমুলের উজ্জ্বল গালে পরপর 3টা থাপ্পড় মারে। শিমুল থাপ্পড় খেয়েও হাসে। ফর্সা গালে বলিষ্ঠ হাতের ছাপ পড়ে গেছে। রাবিয়া ডুকরে কেঁদে দেয়। শওকত হাওলাদার শিমুলের দিকে তাকিয়ে রাগী গলায় বলে, এমপি সাহেবের কাছে গিয়ে এসব না বললে হতো না, বেয়াদব। শিমুলের মুখে তখনও হাসি। মিজান চাচাকে আপনি এসব না বললেও পারতেন। শিমুলের হাসি মুখে মিজানের নাম শুনে শওকত হাওলাদারের রাগ যেন পাল্লা দিয়ে বাড়ে। কিসের সাথে কিসের তুলনা? এমপি হাতে থাকলে আমাদের কত সুবিধা হতো জানিস? সুবিধা খুঁজে আমার তো লাভ নেই, আপনি তো আমার পছন্দ খুঁজেননি। এটা কোনো পছন্দ না। কই মিজান আর কই আমরা? লোকে কি বলবে ভেবে দেখেছিস? লোকের কথা শোনার দরকার কি? জীবন কাটাবো আমি, আমার ভালোটা আমি বুঝে নেব। নিজের পায়ে নিজেই কুড়াল মারলি, কত সুবিধা পেতাম আমি। আপনি খুব স্বার্থপর। শওকত হাওলাদার ঝাঁপিয়ে পড়ে শিমুলের উপর। ওনার শরীরের রাগে জ্বলে যাচ্ছে। কত স্বপ্ন দেখা শেষ, আর এই ছেলে ওই ফকিন্নি বাচ্চার জন্য সব বরবাদ করে দিল। শিমুলের গলা চেপে ধরে। শিমুল পাল্টা আক্রমণ করতে পারছে না বিধায় উনি জোরে চেপে ধরে। শিমুল বড় ভাই পলাশ কলেজের থেকে ঢাকা ট্রেনিংয়ে গিয়েছিল, সেখান থেকে কাল রাতেই এসেছে। এসেই তার আম্মার কাছে সব শুনেছে। গভীর রাতে এসেছে বিধায় সে ঘুমিয়েছিল। শোরগোল শুনে পলাশ বেরিয়ে আসে। ছোট ভাই আর তার আব্বার অবস্থা দেখে ছুটে এসে শওকত হাওলাদারকে টেনে ধরে। আব্বা পাগল হয়ে গেছে নাকি? এত বড় ছেলেকে কেউ মারে? শওকত হাওলাদার শিমুলের দিকে তাকিয়ে রাগে রাবিয়াকে থাপ্পড় মারে। তুই তোর ছেলেকে এমন বানাইছিস? মায়ের গায়ে হাত তুলতে শিমুল খেপে যায়। ফুঁসে উঠে বলল,
আবার মাকে মারেন কোন সাহসে? ছোট লোকের বাচ্চা, ছোট লোক। শিমুলের লাগাম ছাড়ার কথা সবাই অবাক। পলাশ কিছু বলার আগেই শওকত হাওলাদার আবার শিমুলকে মারতে চায়। পলাশ তার আব্বাকে চাপটে ধরে, কিন্তু শওকত হাওলাদার যেন না মেরে শান্তি পাচ্ছে না। হাত বাড়িয়ে শিমুলকে মারতে গেলে মারতে পারে না, কিন্তু ওনার নখ লেগে শিমুলের গলা ছিলে যায়। শিমুল গলায় হাত দিয়ে বলে, পুষ্পকেই বিয়ে করব, দেখি কি করেন। দেখবো কিভাবে বিয়ে করিস। শিমুল তার রুমে ঢুকে ঠাস করে দরজা বন্ধ করে দেয়। শওকত হাওলাদার কতক্ষণ রাগে গজগজ করতে করতে চলে যায়। পলাশ চুপচাপ দাঁড়িয়ে থাকে, মনে মনে ভাবে এমন প্রতিবাদ করতে পারলে তার নিধি তার পাশেই থাকতো। এক বুক হাহাকার নিয়ে দীর্ঘশ্বাস ফেলতে হতো না। সে গোপনে দীর্ঘশ্বাস ফেলে তার আম্মার দিকে তাকায়। রাবিয়া নিঃশব্দে কাঁদছে। পলাশের তাকানো থেকে নত মস্তিষ্কে জায়গা থেকে সরে দাঁড়ায়। রাবিয়ার খুব খারাপ লাগছে। আগে কথায় কথায় চটথাপ্পড় দিত, তখন না হয় ছেলেরা বুঝতো না, ছোট ছিল। এখন তো ছেলেরা বড় হয়েছে, এত বড় ছেলেদের সামনে তাকে মারতে খুব লজ্জা লাগছে। চুপচাপ চোখের পানি ফেলে। সারা জীবন শওকত হাওলাদের রাগের তুপেই জীবন কাটালো। বিয়ের পরে তার আম্মাকে শওকত হাওলাদের এমন ব্যবহারের কথা বলেছিল। ওনার মা বলেছিলেন, পুরুষেরা একটু এমন হয়, বাচ্চা হয়ে গেছে মানিয়ে নে, সন্তানের মুখের দিকে তাকিয়ে দেখবি জীবন কেটে গেছে। এই মানিয়ে নিতে নিতে রাবিয়া ক্লান্ত। স্বামী হিসেবে শওকত কখনো রাবিয়ার ইচ্ছা অনিচ্ছাকে প্রাধান্য দেয়নি, শুধুমাত্র একটা কথাই রেখেছেন। তখন রাবিয়া প্রথম মা হয়েছে। ছোট্ট হাত পায়ের সুন্দর বাচ্চাটাকে কোলে নিয়ে কেঁদে দেয়। স্বামীর কাছে আর্জি জানায় বাচ্চাটার নাম সে রাখবে। শওকত তখন সম্মতি দিলে রাবিয়া খুশি হয়। কোমল মনের অধিকারী রাবিয়া ফুল ভীষণ পছন্দ। ছোট্ট উজ্জ্বল ছেলেটার নাম রেখে দিলেন পলাশ। তার 4 বছর পরে আবার ছেলে হলে নাম রাখে শিমুল। এই দুটো দিকে তাকিয়ে রাবিয়া সারা জীবন কাটিয়ে ফেলেছে। পুষ্পের জ্বরের কথা সকালেই সবাই জানতে পারে। রোকসানা ছুটে আসে। মেয়ের অবস্থা থেকে টিউবওয়েলের থেকে মাথায় দেওয়ার জন্য বালতি ভরা ঠান্ডা পানি আনে। মিজান শেখ চুপচাপ বিছানায় বসে আছে। ওনার বুকটা ফেটে যাচ্ছে। মেয়েদের উপর হাত তোলার অভ্যাস তার কোনো কালেই ছিল না। 2 মেয়ে তার খুবই আদরের, আর সেই আদরের পুষ্পকেই কিনা নিজে হাতে এত মারলো। শওকত চেয়ারম্যানের কথাগুলো শুনে নিজেকে ঠিক রাখতে পারেনি, কিন্তু এখন মেয়ের এই অবস্থা দেখে বুকটা ফেটে যাচ্ছে। তিনি তো তার মেয়ের ভালোই চায়। মেয়ে যে চেয়ারম্যান বাড়িতে ভালো থাকবে না এটা জানা কথা। বিকেলের দিকে পুষ্পের জ্বর কমে। বিছানার বালিশে হেলান দিয়ে বসে। রোকসানা ভর্তা দিয়ে ভাত মাখিয়ে আনে। পুষ্প ভর্তা পছন্দ। জ্বরের মুখে ঝালঝাল খেলে ভালো লাগে। পুষ্পকে খাওয়াতে খাওয়াতে রোকসানা ভাবে পুষ্পকে মেরে ধরে এই রাস্তা থেকে সরানো যাবে না, উল্টো বিপরীত হবে। লেবু বেশি চিপলে তিতা হয়ে যায়। রোকসানা পুষ্পকে বলে, নিজের ভালোটা কেন বুঝিস না পুষ্প? পুষ্প মায়ের দিকে তাকায়। রোকসানা আবার বলে, মানলাম শিমুল তোকে ভালোবাসে, কিন্তু ওই বাড়ির কেউ তোকে চায় না। শিমুলের সাথে সংসার করলেও সারাদিন ঘরে থাকতে হবে। সারাদিন ঘরে শান্তি না পেলে যে কেমন লাগে সেটা তুই ধারণাও করতে পারবি না। তখন শিমুলের ভালোবাসাও ভালো লাগবে না। পুষ্প বলল, ঘরের মানুষ ভালো হতে হবে না, শিমুল ভালো হলেই হবে। রোকসানা মেয়ের দিকে তাকিয়ে থাকে। মেয়েটা শিমুল ছাড়ার কিছুই বোঝার চেষ্টা করছে না। মা বাবার কষ্টে পুষ্প চোখ পড়ছে না। তারপরেও বললেন, অন্য জায়গায় বিয়ে দিলে এর থেকে সুখে থাকবি। আমার কথা শোন। কিভাবে জানো অন্য জায়গায় সুখী থাকবো? এমনও তো হতে পারে অন্য জায়গায় বিয়ে দিলে অশান্তিতে থাকতে পারি, অশান্তির জ্বালায় মরে যেতে পারি। তুই এমন ছিলি না পুষ্প। কি মেয়ে কি হয়ে গেল? রোকসানা গুনগুনিয়ে কাঁদে। মায়ের কান্না পুষ্পর ভালো লাগে না। সে মাকে দেখে। আজকে চলে গেলে আবার কবে দেখা হয় কে জানে। আজকে চলে যাবে ভেবে পুষ্পর চোখ ভরে পানি আসে। শিমুল রাত 11টায় বাইক নিয়ে ইজল গাছের নিচে দাঁড়িয়ে আছে। পুষ্প বের হতে পারলো কিনা সেই টেনশনে স্থির হয়ে থাকতে পারে না। এই দাঁড়ায় এই বসে। তার সব পরিকল্পনা করা হয়ে গেছে। এখন সোজা ঢাকা যাবে। ওখানে গিয়ে বিয়ে করে ভার্সিটির বন্ধু ফাইমের বাসায় গিয়ে একদিন থেকে বাসা খুঁজে নেবে। তারপর তার চড়ুইকে নিয়ে থাকবে। সারাক্ষণ পুষ্প তার সাথে থাকবে। কোনো ভয় দ্বিধা ছাড়াই পুষ্পকে ভালোবাসতে পারবে। সারা জীবনের জন্য পুষ্প তার হয়ে যাবে। এটা ভেবেই শিমুলের খুশিতে শরীরের শিরশির করে উঠেছে। কিন্তু পুষ্প যে আসছে না, বের হতে পারেনি। 12টার দিকে পুষ্প বিছানা থেকে উঠে বসে। আজকে তার এত ঘুম পাচ্ছে কেন? ঘুমের ট্যাবলেট খেলে যেমন ঘুম পায়, তার এমন লাগছে ইচ্ছা করছে বিছানায় শুয়ে যেতে, কিন্তু শোয়া যাবে না। পুষ্প আস্তে করে উঠে বসে। মুন্নি আছে বিধায় হয়তো দরজায় তালা দেয়নি। গায়ে ওড়না দিয়ে কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারপরে বেরিয়ে যায় নতুন জীবনের উদ্দেশ্যে। হিজল গাছের নিচে গিয়ে শিমুলকে পায়। দুজনকে দেখে আলতো হাসে। শিমুল এগিয়ে এসে বুকে জড়িয়ে নেয়।
পুষ্প দু হাত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরে। শিমুল পুষ্পর কপালে চুমু খেয়ে বলে, সব ঠিকঠাক? তুমি ঠিক আছো? পুষ্প চোখ বেয়ে পানি পড়ে, সাথে মাথা নাড়ে। শিমুল পুষ্প দু গালে হাত রেখে বলল, আর কাঁদতে হবে না জান, আমরা অনেক দূরে চলে যাব, কষ্ট আমাদের ছুঁয়ে দিতেও পারবে না, তুমি দেখো। পুষ্প মাথা নাড়ে, তার কেন জানি কষ্ট হচ্ছে। শিমুল পুষ্পর হাত ধরে বলল, চলো তাহলে। পুষ্প শিমুলের সাথে হাঁটে। পুষ্পর চোখে তার আব্বা আম্মার কান্না ভেজা মুখটা স্পষ্ট ভেসে ওঠে। সে দু কদম গিয়ে থেমে যায়। শিমুল তাকিয়ে বলে, কি হলো, হাঁটতে কষ্ট হয়? পুষ্প বাঁ হাত দিয়ে চোখ মুছে বলল, আমরা কি ঠিক করছি? শিমুল পুষ্পর দিকে তাকিয়ে বলল, তোমার কি মনে হয় আমরা ভুল করছি? পুষ্প ফুপিয়ে বলে, আব্বা আমার জন্য মন পোড়াচ্ছে, কালকে জানতে পারলে খুব কষ্ট পাবে। শিমুল পুষ্পর চোখে চোখ রেখে বলল, ওনারা তো কেউ আমাদের বুঝলো না। পুষ্প কিছু বলল না, এক হাতে শিমুলের টি শার্ট খামচে ধরে আছে। শিমুল পুষ্পর মনের অবস্থা বুঝতে পারে। শিমুল যত সহজে চলে এসেছে, পুষ্প পারছে না। শিমুল বলল, কি করবে তাহলে? আমি বুঝতে পারছি না। কেউ তো রাজি না, পালিয়ে না গেলে তোমাকে আপন করে নিব কি করে জাহান? পুষ্প পালিয়ে গেলে তার আব্বা আম্মা খুব কষ্ট পাবে। তার আব্বার হাই প্রেশার, বেশি টেনশনে যদি স্ট্রোক করে ফেলে, আব্বার কিছু হয়ে গেলে পুষ্প নিজেকে ক্ষমা করতে পারবে না। তার মনে হয় তার আব্বা আম্মাকে আর একবার বোঝালে যদি রাজি হয়। শিমুলের দিকে তাকিয়ে বলল, আব্বা আম্মাকে আরেকবার বোঝাই। শিমুল কিছু বলল না। শিমুল চুপ করে আছে দেখে পুষ্প বলল, চুপ করে আছো কেন? আব্বা আম্মাকে আরেকবার বোঝাই, আমার মনে হয় ওনারা বুঝবে। পুষ্প বলল, ওনাদের কষ্ট দিয়ে আমরা কি সুখী হব? আব্বা আম্মার বদদোয়া লাগবে না? শিমুল পুষ্পর দিকে তাকিয়ে থাকে। আচ্ছা। পুষ্প শিমুলকে আবার জড়িয়ে ধরে। কথা দিচ্ছি আব্বা আমাকে মানিয়েই তোমার হব। শিমুল বলল, তাহলে আর দেরি করো না, বাড়ি যাও। পুষ্প আস্তে ধীরে ফিরে যাওয়ার জন্য পা বাড়ায়। যেতে যেতে পুষ্প বারবার ফিরে ফিরে তাকাচ্ছে। পুষ্প যাওয়ার পথে তাকিয়ে শিমুলের বুকটা জ্বলে ওঠে। তার মনে হচ্ছে পুষ্প চলে গেলেই চিরতরে হারিয়ে ফেলবে, আর পাওয়া হবে না, দেখা হবে না। পুষ্পর ফিরে তাকানোর মায়া মায়ের দৃষ্টি দেখে মনে হচ্ছে এই মায়াবী চোখ আর কখনো দেখা হবে না, মায়ায় পড়া হবে না। শিমুল গভীর চোখ থেকে টুপটাপ পানি গড়িয়ে পড়ে। অসহ্য জ্বলন পোড়ানো দেহ কেঁপে ওঠে। ছুটে গিয়ে পুষ্পকে পিছন থেকে জড়িয়ে ধরে। হঠাৎ বলিষ্ঠ দেহের আলতো ধাক্কাতে পুষ্প সামনে থেকে হেলে পড়ে। পরক্ষণে শিমুল হাত দিয়ে আঁকড়ে ধরে। শিমুল এই প্রথম পুষ্পর সামনে ফুপিয়ে কেঁদে দেয়। পিছন থেকে কাঁধে গাল রেখে বলে, আমার খুব ভয় হচ্ছে জান, মনে হচ্ছে তোকে হারিয়ে ফেলবো। পুষ্পর মনটা কেঁপে ওঠে। সবাইকে মানিয়ে তো সে শিমুলকে চায়, কিন্তু শিমুলের এমন চোখের পানি ঝরিয়ে না। শিমুল আবারও বলে, তোকে ছাড়া আমি মরে যাব, এক মুহূর্ত বাঁচতে পারবো না। পুষ্প শিমুলের দিকে ফেরে। শিমুল জড়িয়ে নেয় বুকে, শক্ত করে ধরে রাখে, যেন এটাই শেষ কাছে আসা। শিমুল পাগলের মতন কাঁদছে। শিমুলের এমন কান্না দেখে পুষ্পও কেঁদে দেয়। আমি বাড়ি যাব না, তোমার সাথে চলো। যাব। শিমুল কথা বলে না। পুষ্প শিমুলের প্রশস্ত বুকে নাক খসে, মাথাটা উপরে তোলে, শিমুলের থুতনিতে চুমু খায়। শিমুল তাকালে বলে, চলো। পুষ্প যে সিদ্ধান্ত নিয়েছে শিমুল সেটাই রাখবে। পুষ্প চাই বাবা মাকে মানিয়ে তার হতে, কাউকে কষ্ট না দিয়ে কবুল করতে। এখন শিমুলের জন্যই আবার সিদ্ধান্ত বদলে নিচ্ছে। শিমুল চাইলেও পুষ্পকে নিয়ে যেতে পারে, কিন্তু এতে করে সারা জীবন পুষ্পর মনে হবে আর একবার বোঝালে বাবা মা বুঝতো। তাই শিমুল পুষ্পকে বোঝানোর সময় দিবে। মাথা নেড়ে বলল, বেশি খারাপ লাগছে তাই জড়িয়ে ধরেছি, তুমি যাও। পুষ্প মাথা নেড়ে না বলে। যাওয়ার পথে শিমুলকে টানতে টানতে বলে, চলো পালাই। না, আব্বা আমাকে আরেকবার বুঝাও, যাও। পুষ্প শিমুলের কাতর মুখের দিকে তাকিয়ে থাকে, চোখে এখনো পানির আনাগোনা। পুষ্প শিমুলের কাছে এগিয়ে আসে, গভীর গলায় বলল, পুষ্প বেঁচে থাকতে তোমার আর যদি অন্য কারোর হতে হয় তাহলে পুষ্প বাঁচবে না, স্বইচ্ছায় মরে যাবে। শিমুল পুষ্পর মুখের দিকে তাকিয়ে থাকে, কোমরে হাত রেখে টেনে বুকে মিশিয়ে নেয়। কপালে চুমু খেয়ে পুষ্পর কোমল ঠোঁটের ভাঁজে মিশিয়ে দেয় নিজেকে। শিমুলের ভয় হচ্ছে, চুম্বনরত অবস্থায় চোখ বেয়ে পানি পড়ে। তা বুঝতে পেরে পুষ্প শিমুলকে নিজের থেকে আরো টেনে নেয়। শিমুল পুষ্পর গালে গাল ঘষে বলল, আমি তোকে খুব ভালোবাসি। আমিও। পুষ্প গুটি গুটি পায়ে বাড়ির দিকে এগিয়ে যায়। শিমুল সেদিকে তাকিয়ে থাকে। তার বুকটা এত পুড়ছে কেন? আবার দেখবে তো তার জান পাখিকে।
সকালে পুষ্পর ঘুম ভাঙে অনেক মানুষের কথাবার্তায়। পুষ্প চোখ খুলে দেয়ালে ঘড়িতে দেখে 10টা বাজে। চমকে উঠে বসে। এত বেলা করে ঘুমানোর মানে কি? সে তো এত বেলা অবধি ঘুমায় না। গায়ে ওড়না জড়িয়ে বের হয়, মায়ের রুমে গিয়ে শোনে তার আম্মা মুন্নিকে বলছে, তুই কয়টা ঘুমের ওষুধ খাইয়েছিস, এখনো ওঠে না কেন? মুন্নি বলল, একটাই তো দিয়েছি। পুষ্প দুনিয়া ঘুরে ওঠে। ঘুমের ওষুধ কেন খাওয়াবে? তার জন্য কি রাতে এত ঘুম পাচ্ছিল? পাশের রুমে অচেনা মানুষের কথা শুনে পুষ্প সেদিকে পা বাড়ায়। সেখানে দেখে শাফিন পাঞ্জাবি পরে বসে আছে, সাথে তার বাবা মা সহ আরো 10-12 জন মানুষ। পুষ্প মুহূর্তেই বুঝে নেয় আজকে কি হতে যাচ্ছে। কোন দিকে না তাকিয়ে তার রুমের দিকে দৌড় দেয়। রোকসানার মুন্নি দেখে ফেলে, পিছু পিছু ছুটে। পুষ্পের সারা শরীর কাঁপছে। পিছনের দরজা দিয়ে বের হতে নিলে রোকসানার মুন্নি টেনে রুমে নিয়ে যায়। পুষ্প জোরে জোরে বলে, তোরা বেঈমান, তোরা খারাপ, আমাকে বাঁচতে দিলি না। শিমুল, আমি ভুল করেছি। শিমুল। রোকসানা মুখ চেপে ধরে বলল, যদি একটু সাউন্ড হয় আর শাফিনরা শুনতে পায় তাহলে তোর আব্বা আর আমি বিষ খেয়ে মরে যাব। পুষ্পর মুখে রোকসানা হাত চেপে ধরে রাখে। পুষ্পর বোবা কান্নার চোখ ফেটে পানি পড়ে। আহা, কি ভুল করলো। শিমুল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়। রাতে ঘুমাতে দেরি করেছিল বিধায় আজকে বেশি ঘুমিয়েছে। দরজা খুলতে গিয়েও দরজা খোলা যাচ্ছে না, বাহির থেকে লক করা। শিমুল কয়েকবার ডাকে, কেউ সাড়া দেয় না। অথচ শিমুল স্পষ্ট শুনতে পাচ্ছে কাছেই কেউ দাঁড়িয়ে কথা বলছে। হঠাৎ করে বুদ্ধিমান শিমুল বুঝে যায় তাকে আটকে রাখা হয়েছে। কয়েকবার তার মাকে ডাকে, পুলিকে ডাকে, কেউ সাড়া দেয় না। শিমুলের গলা শুকিয়ে যায়, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। অনুমান করা ভয়ে বুকটা কাঁপছে। মা মা করে আরো কয়েকবার ডাকে, কিন্তু কেউ সাড়া দেয় না। শিমুল দরজায় জোরে আঘাত করে, সেখানেই দাঁড়িয়ে কেঁদে দেয়। শিমুল দরজায় থাপ্পড় দিতে দিতে ডাকে, সে সাড়া দেয় না। তখনই মোবাইলের রিংটোন বেজে ওঠে। ইচ্ছে না থাকা সত্ত্বেও তিয়াসের ফোন দেখে ধরে। ফোন কানে দেওয়ার সাথে সাথে তিয়াসের কণ্ঠ শুনে, শিমুল পুষ্পকে তো লুকিয়ে ওই শাপিনের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে, তুই তাড়াতাড়ি আয়। পুষ্পর বিয়ে, এই ভয়টাই সে পাচ্ছিল। তার বুকের গহীনে ভয়ঙ্কর ব্যথা হয়, গলায় আটকে কান্না আসে। জড়ানো গলায় বলে, কিভাবে আসবো, আমাকে আটকে রেখেছে। তিয়াস অবাক হয়ে বলে, বলিস কি? তাহলে কি করব? আমাকে বের করার ব্যবস্থা কর। আচ্ছা দেখি, শুনেছি জোহরের পরেই বিয়ে হয়ে যাবে। শিমুল ফোন কেটে চিৎকার করে তার মাকে ডাকে, মা, মা, দরজা খুলো, মা তোমার পায়ে পড়ি, মা, আমার পুষ্পর বিয়ে হয়ে যাচ্ছে, মা। তখন দরজার ওপাশ থেকে শওকত হালদার গা জ্বালানো হাসি দেয়। কি ব্যাপার, কালকে না বড় বড় কথা বললে? তোমার পুষ্পর তো বিয়ে হয়ে যাচ্ছে, অথচ তুমি রুম থেকেই বেরোতে পারছো না। প্রেমিক হিসেবে তুমি ফেল। শিমুল গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে, দরজা খুলে দে, না হলে আমি কি করবো ভাবতে পারবি না। জোহরের পরে খুলবো, বিয়েটা হয়ে যাক। শিমুল মুহূর্তেই কেঁদে দেয়। আব্বা, আপনার পায়ে পড়ি আব্বা, দরজা খুলে দেন, সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো। চুপচাপ থাকো, আর সবাই শোনো, এই দরজার সামনে যেন কেউ না আসে। আমার অনুমতি ব্যতীত যে দরজা খুলবে তার অবস্থা হবে ভয়াবহ। শিমুল চেঁচিয়ে বলে, আজকে গালাগালি করলে আমি মাইন্ড করব না, ইচ্ছে মতো গালি দাও, আমি বিয়ে দিয়ে আসি। শিমুল সত্যি সত্যি তার আব্বাকে সব বিশ্রী গালি দেয়। ঘরের সব ভেঙে চুরমার করে ফেলে। দরজার চেয়ার দিয়ে আঘাত করে দরজা ভাঙার চেষ্টা করে, কিন্তু কাঠের দরজা ভাঙে না। শিমুল জোরে জোরে কাঁদে, অসহায় হয়ে ফ্লোরে বসে পড়ে। কালকে রাতেই ভুল হয়েছে, পুষ্পের বাচ্চা আমাকে প্রাধান্য দেওয়া ঠিক হয়নি। শিমুলের উচিত ছিল পুষ্পকে নিয়ে চলে যাওয়া। তার বোঝা উচিত ছিল যারা এভাবে মারতে পারে তারা কখনো পুষ্পর কথায় রাজি হবে না। পুষ্পর আবেগকে আগে ভাবা ঠিক হয়নি। যদি চলে যেত তাহলে আজকে এই দিনে বিশ্রীর সময় আসতো না। পুষ্প, তুই কি করলি? শিমুল হাঁটুর ভাঁজে মুখ লুকিয়ে কেঁদে দেয়, বাচ্চাদের মতন শব্দ করে কাঁদে, আল্লাহর কাছে আর্জি করে, আল্লাহ আমার সহায় হও, বের হওয়ার ব্যবস্থা করে দাও। আবার দরজার হাত চাপড়ে বলে, মা, তুমি এত নিষ্ঠুর, মা হয়ে বুঝছিলে না সন্তানের কোথায় চলে। আমি মরে যাবো মা, তোমরা পুষ্পর বিয়ে দিতেছো না, আমার খবর করতেছো। ও মা, দরজা খুলো মা, আমার পুষ্প মরে যাবে। শিমুল আকুতি মিনতি করতে করতে কাঁদে। ঘরের সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। শিমুলের থেকে এমন কান্না আশা করেনি।
কখনো কেউ ভাবেনি একটা সস্তা মেয়ের জন্য শিমুল এইভাবে কাঁদবে। সবাই ভেবেছিল পুষ্পর সাথে মজা করে ছেড়ে দেবে, কিন্তু শিমুল যেন প্রতিজ্ঞাবদ্ধ। শিমুলের চিৎকারে হাওলাদার বাড়ি কেঁপে ওঠে। রাবিয়া ছেলের কান্না সহ্য করতে পারে না, মুখে আঁচল চেপে ধরে। তার ইচ্ছা করছে দরজা খুলে দিতে, ছেলের খুশির চোখ ভরে দেখতে, কিন্তু সামনের সোফায় শওকত হাওলাদার বসে আছে। উনি চলে যাবে বলেও যায়নি, হয়তো জহর পর্যন্ত বসে থাকবে। রাবিয়া ওনার কাছে গিয়ে বললেন, একটু দয়া করেন, আমার ছেলেটা মরে যাবে, আল্লাহর দোহাই লাগে, আপনার পায়ে পড়ি। এটা বলতে বলতে রাবিয়া বসে স্বামীর পায়ের ধরে। শওকত হাওলাদার বলল, তোমাকে বিয়ে করাই আমার ভুল ছিল। এখন আমাকে এত রাগিও না যে এত বছর পরে ভুল সংশোধন করতে 3 কথা বলে দেয়। রাবিয়া স্তব্ধ হয়ে স্বামীর দিকে তাকিয়ে থাকে। কি নিষ্ঠুর মানুষ! রাবিয়ার মনে হচ্ছে তার জীবনটাই বৃথা। বড় ছেলের কান্না দেখেও কিছু করতে পারেনি, আর ছোট ছেলের বেলায়ও অসহায়। মা হিসেবে সে ব্যর্থ। কালকে রাতে পুষ্পের বলে কথাটা শিমুলের কানে বাজে। পুষ্প বেঁচে থাকতে তোমার আর যদি অন্য কারোর হতে হয় তাহলে পুষ্প বাঁচবে না, স্বেচ্ছায় মরে যাবে। তার পুষ্প যদি উল্টোপাল্টা কিছু করে ফেলে? শিমুল তো জানে পাখিটা তাকে কত ভালোবাসে, তার জন্য কত পাগল। সে জোরে জোরে বলে, আবার পুষ্পর কিছু হলে তোদের এক একটাকে জ্যান্ত কবর দিব। শওকত, তুই দরজা খোল। আবার পুষ্পর কিছু হলে তুই শেষ। শিমুল আবার বাচ্চাদের মতন কাঁদে, হাত দিয়ে চুল খামচে ধরে, পাগলের মতন মাথা নেড়ে নিজে নিজে বলে, দাদা, আবার পুষ্পর কিছু হবে না। জান, সে অপেক্ষা কর, আমি আসবো জান। তারপর আবারও গলা উঁচিয়ে তার আব্বাকে বিশ্রী সব গালি দেয়। তখনই তিয়াস আসে। শওকত তিয়াসকে দেখে বলে, কি ব্যাপার, কেন এসেছো? শিমুল আর তিয়াস ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, একজন আরেকজনের খুব ভালো বন্ধু। শিমুলের কান্নায় তিয়াসের বুক ভারী হয়ে চোখ ভরে পানি আসে। চেয়ারম্যানের দিকে তাকিয়ে বলে, চাচা, শিমুলকে যেতে দিন। তিয়াসের কথা শুনে শওকত হাওলাদার হো হো করে হাসে। আজকে দুনিয়া উল্টে গেলেও শিমুল বের হতে পারবে না। হঠাৎ করে তিয়াস হাঁটু মোড়ে শওকত হাওলাদার পায়ের কাছে বসে, পা আঁকড়ে ধরে ফুপিয়ে কেঁদে দেয়। চাচা, দুইটাই মরে যাবে চাচা, আপনি নিজেও জানেন না শিমুল পুষ্পকে কত ভালোবাসে। শওকত বলেন, ছাড়ো, চামচামি করতে এসেছো, যাও বাড়ি যাও। চাচা একটু দয়া করেন, বিয়েটা আটকান চাচা। শওকত হাওলাদার মুচকি হাসে। বিয়ে আটকাবে সে? কেন আটকাবে? কাল রাতে মিজান বলে গেছে আজকে পুষ্পর বিয়ে, শিমুল যেন ওইদিকে না যায়। তাই তো সকাল হওয়ার সাথে সাথে শিমুলের দরজা বন্ধ করে এই এক জায়গায় বসে আছে। তিয়াসের দিকে তাকিয়ে বলল, বাড়ি যাও, যা আবদার করেছো তা কখনো পূরণ হবে না। শিমুল তিয়াসের কণ্ঠ শুনে বলে, তিয়াস, তুই এসেছিস, আমাকে নিয়ে যা। এই শুয়োরের বাচ্চা আমাকে আটকে রেখেছে, আমাকে নিয়ে যা। আমার পুষ্প। এইটুকু বলে শিমুল আবার কাঁদে। শিমুলের কান্না শুনে তিয়াস সব উপেক্ষা করে দরজার দিকে ছোটে। তাদেরকে শওকত আর মজিব হাওলাদার তিয়াসকে পিছন থেকে কিল ঘুষি দিয়ে ধাক্কিয়ে বের করে দেয়। তিয়াস অসহায় হয়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকে, বাপ ছেলের দিকে তাকিয়ে ঘৃণায় মাটিতে থু থু মারে। পুষ্প বিছানায় বসে পাগলের মতন কাঁদে। তার ভুলের জন্যই আজকে এই পরিণতি। কে বলেছিল ফিরে আসতে? পাগনামি না করে বাবা মায়ের কাছে তাদের মন রক্ষায় ফিরে এসেছে, আর তারা কিনা বিয়ের বন্দোবস্ত করে ফেলেছে। ভুল করেছে সে। তার শিমুলের সাথে চলে যাওয়া উচিত ছিল, শিমুলের কথা ভাবা উচিত ছিল। শিমুল বলেছিল, যারা মারামারি ছাড়া কিছুই বোঝে না তারা চাই হোক মেনে নিবে না। এখন শিমুল কি করছে? আসছে না কেন? নাকি জানে না? পুষ্প হাত দিয়ে ঠোঁট কামড়ে ধরে, হাত দিয়ে চুল খামচে বিছানায় হেলে পড়ে গুঙ্গিয়ে ওঠে। শিমুলকে ছাড়া সে বাঁচবে না। অন্য কারোর বউ হওয়ার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। বুকে অসহ্য ব্যথা নিয়ে জানিয়ে দিচ্ছে বিচ্ছেদের করুণ হাহাকার। রোকসানা শাড়ি নিয়ে আসে। পুষ্পর মাকে দেখে মায়ের পায়ে লুটিয়ে পড়ে। মা গো, আমার বিয়ে দিও না, আমার শিমুল মরে যাবে, দয়া করো আম্মা। রোকসানা জোর করে পা ছাড়িয়ে নেয়। তখনই মিজান শেখ আসে। পুষ্প হামাগুড়ি দিয়ে তার আব্বার পায়ে গিয়ে ধরে। আব্বা বিয়েটা বন্ধ করে দাও, আমি শিমুলকে ছাড়া বাঁচবো না। মিজান বা রোকসানা কারোরই মন গলে না। মিজান বলে, কিছুক্ষণ পরেই আজান দিয়ে ফেলবে, মুন্নিকে বলো শাড়ি পরিয়ে দিতে। পুষ্প ফ্লোরে বাড়ি মেরে বলে, আমাকে জোর করে বিয়ে দিলে আমি মরে যাব, কথা বোঝো না তোমরা? রোকসানা পুষ্পর গাল চেপে ধরে বলল, তোর লাশের সাথেই বিয়ে দেব, তাও শিমুলের কাছে দেব না। পুষ্প ঠোঁট উল্টে কেঁদে বলল, তোমরা এত নিষ্ঠুর গো আম্মা,
এমন করো না, আমার শিমুল মরে যাবে। পুষ্পর করুণ কান্নে ওনাদের মন গলেনি। মুন্নি আসলে ওনারা চলে যায়। পুষ্প ফ্লোরে শুয়ে পড়ে। আহা, শিমুল ছাড়া বাঁচবে কি করে? শিমুলের নামে নিজেকে লিখে না দিতে পারলে পুষ্পর মৃত্যু হয়ে যাক। ফ্লোরে হাত থাপ্পড় মেরে বলে, জান তুমি কই? আমার ভুল হয়েছে, এবার নিয়ে যাও, আমি আর কখনো ফিরে আসবো না শিমুল। মুন্নি তাকে টেনে তোলে। পুষ্প তার বোনকে দেখে, সবাই তাকে কত ভালোবাসতো, অথচ এখন কি নিষ্ঠুর তাদের ব্যবহার। পুষ্প মুন্নিকে কিছু বলতে চাইলে মুন্নি বলে, একটা কথাও বলবি না, বেশি পেকে গেছিস। মুন্নির ফোনটা টেবিলের উপর রাখা। পুষ্প আর চোখে তাকিয়ে দেখে, তারপর আস্তে করে সরে মোবাইলটা আড়াল করে দাঁড়ায়। মুন্নি ড্রেসিং টেবিল থেকে সেফটি পিন আনতে গেলে পুষ্প মোবাইলের খাটে তোষকের নিচে ঢুকিয়ে ফেলে। তারপরের সময়টা পুষ্প শান্ত হয়ে শাড়ি পরে নেয়। শাড়ি পরানোর পরে মুন্নি মোবাইলটা খোঁজে, ভাবে অন্য রুমে, তাই খুঁজতে যায়। পুষ্প দ্রুত গিয়ে দরজা আটকে দেয়। মোবাইল বের করে শিমুলের নাম্বারে ডায়াল করে। শিমুল তখনও দরজা খোলার জন্য ডাকাডাকি করছে। ফোন আসতে বিরক্ত হয়, পরক্ষণে ভাবে পুষ্প কিনা, তাই ধরে। পুষ্প ধরা গলায় বলে,